আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আবার চলে আসলাম তোমাদের সাথে আজকের ক্লাসে আমি শরীফুল ইসলাম তোমাদের সাথে আছি। সবাইকে 10 মিনিট স্কুলের ক্লাসরুমে আজকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কি ধরনের সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলিতে আসে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সাধারণ জ্ঞান আমাদের অনেকের জন্যই একটা ভয়ের বিষয় এবং আমাদের কাছে মনে হয় যেই যে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিব বা আমাদের জীবনের যে লক্ষ্য একটা ভালো সাবজেক্টে পড়া, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়া, সেজন্য সাধারণ জ্ঞানটা কিন্তু অনেকের কাছে কঠিন মনে হয়। আমরা ইতিপূর্বে বাংলাদেশ বিষয়াবলীর একটা ক্লাস আমাদের পেজ থেকে গিয়েছে, আজকে সাধারণ জ্ঞানের একটা ক্লাস আমাদের পেজ থেকে যাবে এবং আজকের ক্লাসে আমরা সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলীর ক্লাস নিয়ে আলোচনা করব। এবং আমরা জানি আন্তর্জাতিক বিষয়াবলীর পরিমণ্ডল অনেক বড়, প্রতিদিনই নতুন নতুন তথ্য যুক্ত হয় এবং এখান থেকে আসলে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে সেই জিনিসগুলো রাখবো। আজকের আমাদের যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা তোমাদেরকে যে প্রশ্নগুলো পড়াবো সেই প্রশ্নগুলো দেখে তুমি একটা ধারণা পাবা যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমার আসলে কোন কোন প্রশ্ন বা কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। আমি অনেককে এখানে দেখতে পাচ্ছি, এখানে মোনালিসাকে দেখা যাচ্ছে, ওয়ালাইকুম সালাম, নূরকে দেখা যাচ্ছে, এখানে রিয়ালকে দেখা যাচ্ছে, সুমন খানকে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমি রিকোয়েস্ট করবো ক্লাসটাকে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন প্রশ্নগুলো আসে সাধারণ জ্ঞানের এটা যাতে সবাই জানে। কারণ আমার প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ জ্ঞানে ভালো করার জন্য আন্তর্জাতিক বিষয়গুলিতে কিন্তু অবশ্যই ভালো করতে হবে এবং আন্তর্জাতিক বিষয়গুলি কিন্তু সিলেবাস অনেক ব্যাপক। সো এত ব্যাপক সিলেবাসের মধ্যে আসলে কোন কোন জায়গাগুলো আমরা ফোকাস করব বা কোন টপিকগুলো আমরা দেখব সেটা আজকের ক্লাস থেকে আমরা জানতে পারবো। এবং আজকের ক্লাস থেকে আমরা বিশ্বাস করি যে প্রশ্নগুলো পড়াবো সেই প্রশ্নগুলো তোমাদের নেক্সট এক্সামের জন্য যেমন গুরুত্বপূর্ণ, প্লাস এই প্রশ্নগুলো দেখে তুমি বুঝতে পারবা যে এই প্রশ্নগুলো কাছাকাছি মানে আসলে কোন প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আজকের ক্লাসে ডিটেলস আলোচনা হবে। সো আমরা চলে যাই স্লাইডে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যে অ্যাডমিশন কোর্স 2024 সেটা শুরু হয়ে গেছে আমাদের এখানে। তোমরা যারা আমাদের এখানে ক্লাস করতে চাও তাদেরকে জ্ঞাতার্থে একটু বলছি যে আমাদের এখানে খুব এক্সপিরিয়েন্স ইনস্ট্রাক্টর যারা আছে তারা সবাই ক্লাস নিচ্ছে। আমাদের খুব দারুণ একটা ইনস্ট্রাক্টর প্যানেল আছে। সবাই জানো যে ফারহান সাকিব ভাইয়া আছে, সুমন ভাইয়া আছে, আমি তো আছি, নাইম দুর্জয় ভাইয়া ক্লাস নিচ্ছে, তারপরে ফারসিম ভাইয়া ক্লাস নিচ্ছে, সাকিব বিন রশিদ ভাইয়া ক্লাস নিচ্ছে। সো এই সমস্ত টিচারদের ক্লাসগুলো বা অসাধারণ টিচারদের ক্লাসগুলো তোমরা পাবা এবং এখান থেকে তোমরা অনেক কিছু আসলে ওনাদের মাধ্যমে জানতে পারবা, যারা তোমার ড্রিম পূরণে তোমার পাশে থাকবে। এবং 10 মিনিট স্কুল সবসময় চেষ্টা করে যে ভালো ইনস্ট্রাক্টর দেওয়ার জন্য, যারা তোমাদের ক্যারিয়ার গঠনে তোমাদের ফোকাসটাকে এনশিওর করার জন্য যারা কাজ করতে পারে। এবং প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে ভর্তি যে আমরা নিচ্ছি তার জন্য তোমাদেরকে একটা বিষয় বলি, তোমরা এই প্রোমো কোডটা ইউজ করে ভর্তি হবা, DU 2024 2024 DU 2024 ইউজ করে তোমরা কোর্সটা কিনতে পারবা। তাহলে তোমরা 750 টাকা ছাড় পাবা এই কোডটা ইউজ করলে। কেমন? এই যে এই কোর্সটা কিনতে তোমরা 750 টাকা ছাড় পাবা, 2750 টাকা কোর্সটা। আমি ক্লাসের শুরুতে এটা তোমাদেরকে বলে দিলাম। ক্লিয়ার? ওকে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে কি প্রশ্নগুলো আসে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে, আমরা ওই জিনিসগুলো একটু দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে? পৃথিবীতে কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে? দেখি তোমরাও একটু উত্তর দাও, দেখি পারো কিনা। তোমরাও একটু উত্তর দাও যে পৃথিবীতে কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে। আমি একটা রিকোয়েস্ট করব যে সবাই উত্তর দিবা, ভুল হলে কোনো সমস্যা নাই, কারণ ভুল হতে হতেই তোমার শেখা হবে। আজকে যদি তুমি কোনো একটা ভুল উত্তর দাও, আগামীকালকে তুমি সেটা দেখবা তোমার কারেকশন হয়ে গেছে, কারণ আজকে এই ভুল উত্তর দেওয়ার ফলে যদি সঠিক উত্তরটা তোমার মনে থাকে তাহলে সেখান থেকেই তোমার কারেকশনটা হয়ে যাবে। সো সবাই চেষ্টা করো। আমি আরও কিছু প্রশ্ন বা আরও কিছু বিষয় তোমাদেরকে একটু এখান থেকে বলে রাখি, আরও কিছু প্রশ্ন আমি একটু শিখাই দিই, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যেমন তোমাদেরকে বলি অস্ট্রেলিয়া নিয়ে যদি আমরা একটু জানি, অস্ট্রেলিয়া হলো ওশেনিয়া মহাদেশ, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মহাদেশ। সো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মহাদেশ ওশেনিয়া, আর এই ওশেনিয়া মহাদেশের সবচাইতে বড় দেশ যাকে বলা হয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়াকে। ওশেনিয়া মহাদেশের সবচাইতে বড় দেশ কোনটা? অস্ট্রেলিয়া। আমরা যুক্তরাষ্ট্র নিয়ে জানি, আমরা যুক্তরাষ্ট্র নিয়ে পড়ব। যুক্তরাষ্ট্রের প্রদেশ সংখ্যা কয়টা? যুক্তরাষ্ট্রের 51টা প্রদেশ আছে, তার মধ্যে একটা প্রদেশ হচ্ছে স্বাধীন, যেটা হলো ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। 50টা অঙ্গরাজ্যে তাদের সিনেটর নির্বাচন হয় 2 জন করে, 100 জন সিনেটর নির্বাচিত হয়। সামনে যুক্তরাষ্ট্রের নির্বাচন আসছে, সো যুক্তরাষ্ট্রের নির্বাচনটাকে একটু ভালো করে খেয়াল করবা, কারণ যুক্তরাষ্ট্র নির্বাচন থেকে
প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষা এসে থাকে। সবাই উত্তর দিতে থাকো, আমি অন্য জিনিসগুলোও পড়াতে থাকি, সবাই উত্তর দিতে থাকো। সো যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধগুলো দেখবা, যুক্তরাষ্ট্রের একটা কেলেঙ্কারি আছে, যেই কেলেঙ্কারিটাকে বলা হয় ওয়াটারগেট কেলেঙ্কারি। এটাও বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা চলে আসে। ওয়াটারগেট কেলেঙ্কারিকে ফোনে আড়ি পাতা কেলেঙ্কারি বলা হয়। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, উনি হচ্ছে তোমার এই ফোনে আড়ি পাতা কেলেঙ্কারির সাথে জড়িত। উনি যুক্তরাষ্ট্রের 37তম প্রেসিডেন্ট ছিলেন। ওনাকে নিয়ে কিন্তু আরেকটা প্রশ্ন পরীক্ষা এসে থাকে, সেটা হলো যে এই রিচার্ড নিক্সন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি তোমার হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। দেখো তোমরা আজকে অনেকগুলো প্রশ্ন শিখবা। তোমরা দেখছো যে কোন দেশ পৃথিবীতে প্রথম নারীদের ভোটাধিকার দেয়, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসে। যেমন এখানে আমি তোমাদেরকে একটু বলি, যুক্তরাষ্ট্র পৃথিবীতে 1920 সালের প্রথম নারীদের ভোটাধিকার দেয় এবং যুক্তরাজ্য 1918 সালের প্রথম নারীদের ভোটাধিকার দেয়। তো আমরা যদি দেখি কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার দেয়, নিউজিল্যান্ড। অনেকেই আমি দেখছি এখানে সঠিক উত্তর দিয়ে দিয়েছো। এখানে দেখা যাচ্ছে যে নাজমা সঠিক উত্তর দিয়েছো, ইরানি সঠিক উত্তর দিয়েছো, সিনথিয়া, রোকেয়া, তারপরে মাহফুজ আহমেদ, অনেকে সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। ওকে, কে বলেছে মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত? কে বলেছিলেন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত? আমার প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভ্লাদিমির লেনিন আছে, জ্যাক রুশো আছে, কার্ল মার্কস আছে, জন লক্স আছে। বলো তো উত্তর কোনটা হবে? ওয়ালাইকুম সালাম ফারহান মাহমুদ মুন। বলো তো দেখি, মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত, কে বলেছেন এটা? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে উক্তি নিয়ে কিন্তু প্রশ্ন আছে, বিভিন্ন উক্তি নিয়ে প্রশ্ন আসে। সো উত্তরটা হবে জ্যাক রুশো। জ্যাক রুশো একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক ছিলেন, যিনি জন্মগ্রহণ করেন সুইজারল্যান্ডে এবং ওনার অনেক বড় ভূমিকা আছে ফরাসি বিপ্লবের সময়। আমরা জানি ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান বোনাপার্টকে, এবং ফরাসি বিপ্লব হয় কোন দুর্গ আক্রমণের মধ্য দিয়ে? বাস্তিল দুর্গ আক্রমণের মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে, বিভিন্ন টপিক থেকে প্রশ্ন কিন্তু এসে থাকে, এবং আমরা এই জায়গাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। নিচের কোনটি শেক্সপিয়ারের রচনা নয়? নিচের কোনটি শেক্সপিয়ারের রচনা নয়? তার মানে এখানে তিনটার মধ্যে একটা শেক্সপিয়ারের রচনা নয়, আর বাকি তিনটা শেক্সপিয়ারের রচনা। তাহলে একটা প্রশ্ন দিয়ে আমরা দুইটা জিনিস শিখতে পারবো। একটা হচ্ছে কোনটা শেক্সপিয়ারের রচনা নয়, আর একটা শিখতে পারবো যে কোন তিনটা আসলে শেক্সপিয়ারের রচনা। যদি কোনো প্রশ্ন এভাবে আসে যে নিচের কোনটি শেক্সপিয়ারের রচনা, সেটা যাতে আমরা বলতে পারি। আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখি তোমরা অ্যান্সার করে দাও। একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে তুমি যদি ভালো করতে চাও, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে যদি তুমি ভালো করতে চাও, তোমাকে একটা সঠিক গাইডলাইন লাগবে, তোমার একটা সঠিক প্রস্তুতি লাগবে, এবং তোমাকে স্বপ্ন দেখতে হবে এবং তোমার প্রতি বিশ্বাস রাখতে হবে যে আসলে তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। এবং সেটার জন্য আমার প্রিয় শিক্ষার্থীরা যেটা প্রয়োজন সেটা হলো একটা ভালো গাইডলাইন, এবং সেই ভালো গাইডলাইন যারা দেয় তারা তোমাকে বলে দিবে আসলে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ জ্ঞানের সিলেবাস অনেক বড়। এত বড় সিলেবাসের মধ্যে যদি তুমি বলতে পারো যে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, এটা যদি আগে থেকে তোমার নলেজে যা থাকে, তাহলে তোমার প্রস্তুতিটা অনেক ইজি হয়ে যাবে, তোমার জন্য প্রেশারটা অনেক কম হবে। এবং আমরা চেষ্টা করি সবসময় তোমাদের জন্য প্রেশার রিলিজ করার জন্য, তোমাদেরকে বইমুখী রাখার জন্য, এবং তুমি যাতে সাকসেস পাও, কারণ তুমি সাকসেস পেলে কিন্তু আমরাও সাকসেসফুল। সো উত্তর হবে ডক্টর ফাউস্টাস। উত্তর অপশন সি। অনেকে সি উত্তর দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি নাদিয়া সি উত্তর দিয়েছে, স্বর্ণালী সি উত্তর দিয়েছে, তাসনিম সি উত্তর দিয়েছে, ভেরি গুড, অনেকেই দিয়েছে। একজন আমাকে প্রশ্ন করছে, হ্যালো হাউ আর ইউ স্যার? ইয়েস আই এম ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপরে দেখি বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি? তার মানে সংবাদ সংস্থা নিয়ে কিন্তু প্রশ্ন আসে। সো আজকে তোমরা জেনে গেলা, এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা একটা কোশ্চেন, যে বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি। তার মানে তোমাকে যে কোনো সংবাদ সংস্থা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। সো তুমি কি করতে পারো, তুমি বাসায় যে কোনো একটা বই থেকে বা যে কোনো থেকে, আমাদের লেকচার শিটে তো অবশ্যই থাকবে, সেখানে তোমরা সংবাদ সংস্থা থেকে প্রশ্নগুলো পড়ে দেখতে পারো যে কোন কোন সংবাদ সংস্থা কোন দেশের। হ্যাঁ, এগুলো তোমরা একটু পড়ে দেখতে পারো, এখান থেকে প্রশ্ন আসবে। দেখি উত্তর দিয়ে দাও তো, বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটা? বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটা? দেখি চেষ্টা করো কোনটা।
দেখি, ওকে, উত্তর হলো এএফপি। এএফপি এটা হলো ফ্রান্সের একটা সংবাদ সংস্থা, ঠিক আছে। ওকে, নিচে উল্লিখিত কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? কোন লেখক? জ্যাপল সার্ত্রে, পিটার হ্যান্ডকে, এনি এরনক্স, জন বার্ডিন। আমার প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় তোমাদের সবাইকে বলে রাখাটা জরুরি, সেটা হলো যে নোবেল পুরস্কার 21 পদক, এই পুরস্কারগুলো সবাই পড়ে নিবা। প্রতি বছর যে নোবেল পুরস্কারগুলো পায় এটা খুবই গুরুত্বপূর্ণ। নোবেল পুরস্কারের প্রথম দিকের তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। কয়টা সংস্থা বিশ্বে নোবেল পুরস্কার দেয়, নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় কোত্থেকে, এগুলো আমরা একটু জেনে নিব। আমরা জানি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা উনি একজন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সো তোমরা নোবেল পুরস্কার নিয়ে ভালো করে জানার চেষ্টা করবা, ঠিক আছে। এই নোবেল পুরস্কার নিয়ে জানাটা খুবই জরুরি। নোবেল পুরস্কার নিয়ে তোমরা জানার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 10 মিনিট স্কুলে অ্যাডমিশন নিতে চাও, 10 মিনিট স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য ডিইউ এবং মেডিকেল অ্যাডমিশন কোর্সের এখানে আমাদের কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ঢুকে তোমরা সেটা এখান থেকে অ্যাডমিশন নিয়ে নিতে পারবা। খুব সহজে আমাদের লিঙ্কে কমেন্ট করা হচ্ছে, সেখান থেকে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবা। সো নোবেল পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সাসে পুরস্কারও কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা মাথায় রাখবা। রেমন ম্যাক্সাসের নাম অনুসারে ম্যাক্সাসে পুরস্কার দেওয়া হয় এবং এই ম্যাক্সাসে পুরস্কার এশিয়ার নোবেল প্রাইজ নামে খ্যাত। সো উত্তর হবে হলো জ্যাপল সার্ত্রে। তিনি একজন বিখ্যাত লেখক ছিলেন। জ্যাপল সার্ত্রে 1980 সালে মারা যান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971-এ উনি বাংলাদেশের উপর যে পাকিস্তানের গণহত্যা, সেই গণহত্যার জন্য উনি যে কাজ করেছিলেন, উনি প্রতিবাদ জানিয়েছিলেন। এর পরের প্রশ্নটা দেখি আমরা। ইসরায়েলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কি? তার মানে হলো আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক বিষয়বলী থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সো সাম্প্রতিক বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। দেখি এটার উত্তর দেই আমরা। আয়েশা খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সো সাম্প্রতিক বিষয় থেকে জানার চেষ্টা করবা। সাম্প্রতিক বিষয় জন্য 10 মিনিট স্কুল রেগুলার কিন্তু প্রচুর ক্লাস দিয়ে থাকে তাদের অ্যাডমিশন কোর্সে। সো আমাদের অ্যাডমিশন কোর্সে যখন তুমি আসবা তখন দেখবা যে এখানে আমরা সাম্প্রতিক বিষয়গুলো নিয়েও তোমাদেরকে পড়াবো এবং আমরা টাইম টু টাইম সাম্প্রতিক বিষয়গুলো আমাদের গ্রুপে আমাদের স্টুডেন্টদেরকে ক্লাসে সাম্প্রতিক বিষয়গুলো থেকে বলে থাকি। যেমন আমাদের যে রিসেন্ট ঘটনাগুলো ঘটেছে, সেই রিসেন্ট ঘটনাগুলো থেকে দেশে এবং বিদেশে যেখানেই যে ঘটনাগুলো ঘটুক না কেন সেখান থেকে প্রশ্ন আসে। সো ইসরায়েলের সাম্প্রতিক অপারেশনের নাম কি? দেখি আমরা বলি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম পরীক্ষা আসে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে বলা হয় মোসাদ এবং আমান। মোসাদ এবং আমান ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম, ঠিক আছে। তারপরে ইসরায়েলের মুদ্রাকে বলা হয় শেকেল। ইসরায়েলের মুদ্রাকে বলা হয় শেকেল। ইসরায়েলের পার্লামেন্টের নাম হলো নেসেট। এবং এই জিনিসগুলো মাথায় রাখবা। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে কত সালে? 1948 সালে। এগুলো পরীক্ষা আসে। আমরা জানি ইসরায়েল রাষ্ট্রের জন্য একটা বিষয় হলো যে ফিলিস্তিনের ইয়াসির আরাফাত উনি ইসরায়েলের প্রতিরোধের জন্য উনি পিএলও গঠন করে। পিএলও মানে হলো প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এই প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠা লাভ করে 1964 সালে এবং তাদের বাণিজ্যিক রাজধানী হলো রামাল্লা। ফিলিস্তিনের বাণিজ্যিক রাজধানী কোনটা? রামাল্লা। রামাল্লার একটা বিখ্যাত জায়গা আছে ওরিয়েন্ট হাউস, যেটা এটা সদর দপ্তর। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখা ভালো, সেটা হলো যে ইয়াসির আরাফাতের প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল আছে যার নাম হলো আল ফাতাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে ইসরায়েল যে বর্বরচিত হামলা করছে ফিলিস্তিনের উপরে, আমরা সেটা তীব্র প্রতিবাদ ব্যক্ত করি এবং আমরা বিশ্বাস করি যে ইসরায়েল ফিলিস্তিনের উপরে যে হামলাটা চালাচ্ছে সেই হামলাটা অচিরেই বন্ধ হবে। আমরা পৃথিবীতে কোনো যুদ্ধ দেখতে চাই না, আমরা পৃথিবীতে শান্তি দেখতে চাই। আমরা চাই সারা পৃথিবীতে যাতে শান্তি থাকে, সারা পৃথিবীতে যাতে কোনো হানাহানি না হয়। সো আমার প্রিয় শিক্ষার্থীরা, ইসরায়েল পরিচালিত হামাসের অপারেশনের নাম কি? অপারেশন আল আকসা ফ্লাড। কিছুদিন আগে হামাসের প্রধানকে হত্যা করা হয়। এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখবে। ক্লিয়ার? সো অপারেশন আল আকসা ফ্লাড। এরপরে দেখি অ্যামিকাস কিউরির অর্থ কি? দেখি কে বলতে পারবা অ্যামিকাস কিউরির অর্থ কি? অ্যামিকাস কিউরির অর্থ কি? অ্যামিকাস কিউরির অর্থ কি? দেখি। আদালতের বন্ধু, আদালত উপদেষ্টা, বিজ্ঞ আদালত, আদালতের বিচারক। ভেরি গুড, তোমরা অনেকেই কমেন্ট করতেছো। ভেরি গুড, সবাই পার্টিসিপেট করো, সবাই পার্টিসিপেট করো, ঠিক আছে।
সবাই পার্টিসিপেট করো, সবাই একটু পার্টিসিপেট করো, কোনো সমস্যা নাই, ভুল হতে হবে, ভুল হতে হতেই মানুষের উত্তর সঠিক হয়। সো তোমার চেষ্টাটা অনেক গুরুত্বপূর্ণ। অ্যামিকাস কিউরির অর্থ কি? সবাই পার্টিসিপেট করো, কারণ ভুল হতে হতেই মানুষের শুদ্ধ হয়। সো সবাইকে একটু পার্টিসিপেট করার অনুরোধ করছি, আমরা সবাই একটু পার্টিসিপেট করি। অ্যামিকাস কিউরির অর্থ কি? আদালতের বন্ধু, আদালত উপদেষ্টা, বিজ্ঞ আদালত, আদালতের বিচারক, কোনটা হতে পারে? অ্যামিকাস কিউরি, দেখি কোনটা হতে পারে, দেখি সবাই চেষ্টা করে দেখি। অ্যামিকাস কিউরির অর্থ কি? দেখি সবাই, দেখি অ্যামিকাস কিউরির অর্থ কি, সবাই অ্যান্সার করতে থাকি। আমরা নূরকে অ্যান্সার করতে দেখছি, আমরা এখানে সোহেলকে অ্যান্সার করতে দেখছি, নাজিফাকে অ্যান্সার করতে দেখছি, আমরা 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 তাসনিমকে অ্যান্সার করতে দেখেছি। ভেরি গুড, ভেরি গুড। আমরা শ্যাডো হান্টার, সেও এটা কি নাম রে বাবা, শ্যাডো হান্টার, ওকে ফ্যান্টাস্টিক, তো তুমিও অ্যান্সার করেছো, ওকে ভেরি গুড। সবাই চেষ্টা করো। অলরেডি রহিমাও অ্যান্সার করেছে, উত্তর হবে আদালতের বন্ধু। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া অ্যামিকাস কিউরি মানে কি? অ্যামিকাস কিউরি মানে হলো আদালত যদি কখনো কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তার যদি অভিজ্ঞ কোনো লোককে প্রয়োজন হয় বা ওই বিষয়ে এক্সপার্ট কোনো বিশেষজ্ঞকে প্রয়োজন হয়, তাকে যদি আদালত ডাকে আদালতকে সাহায্য করার জন্য বা তার থেকে ধারণা নেওয়ার জন্য, তাহলে সে তাকে আদালতের বন্ধু বলা হয়। তাকে কি বলা হয়? আদালতের বন্ধু বলা হয়। হ্যাঁ, ওকে। কে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে 2টি অস্কার জিতেন? আমি বলেছিলাম না যে নোবেল প্রাইজ, ম্যাগসেসে প্রাইজ খুব গুরুত্বপূর্ণ, এর সাথে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হলো অস্কার পুরস্কারও খুব গুরুত্বপূর্ণ। অস্কার পুরস্কার থেকে প্রতি বছর প্রশ্ন আসে, প্রতি বছর অস্কার পুরস্কার থেকে প্রশ্ন আসে। আমার প্রিয় শিক্ষার্থীরা যারা ক্লাসটা করছো, আমি অনুরোধ করব যে তোমরা এই ক্লাসটাকে শেয়ার করে দেওয়ার জন্য, কারণ হচ্ছে এই ক্লাসটা থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, অনেক মানুষ তোমার মাধ্যমে জানতে পারবে, এবং এই ক্লাসটার টপিকটা তোমারও টাইম লাইনে সংরক্ষিত থাকলে তোমার পরীক্ষার সময় তুমি আরেকটা দেখে যেতে পারবা, কারণ এই প্রশ্নগুলো ম্যাক্সিমামই প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন আমরা দেখাচ্ছি, যাতে তোমাকে একটা ধারণা দিতে পারি যে ভবিষ্যতে তুমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করবা সামনের দিনগুলোতে তুমি কিভাবে পড়বা, সেই জিনিসগুলো এখানে দেওয়া যেতে পারে, দেওয়া হয়েছে। সো কে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে 2টি অস্কার জিতেন? হ্যাডি ম্যাকড্যানিয়েল। ওকে। কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালটই শক্তিশালী? কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালটই শক্তিশালী? কে বলেছিলেন? কে বলেছিলেন? আমি এখানে কিছু বলি। উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিলকে আমি কয়েকটা ইম্পর্টেন্ট, সবাইকে নিয়ে বলবো না, যেটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে বলি। উইনস্টন চার্চিলকে নিয়ে বলি। উইনস্টন চার্চিল কোন দেশের বিখ্যাত ব্যক্তিত্ব? এটা কিন্তু পরীক্ষায় আসে। উনি ব্রিটেনের বিখ্যাত ব্যক্তিত্ব। উইনস্টন চার্চিল, ওনাকে নিয়ে কিন্তু প্রশ্ন আসে, কারণ উনি জাতিসংঘের একটা সনদ আছে, যেই সনদটাকে বলা হয় আটলান্টিক সনদ। যেই সনদটাকে কি বলা হয়? আটলান্টিক সনদ। এই আটলান্টিক সনদে উইনস্টন চার্চিল কিন্তু স্বাক্ষর করেন। আমরা সবাই জানি আটলান্টিক সনদে উইনস্টন চার্চিল স্বাক্ষর করেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট উনি স্বাক্ষর করেন। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট উনি আটলান্টিক সনদে স্বাক্ষর করেন। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। কেন এটাকে আটলান্টিক সনদ বলা হয়? কারণ এই আটলান্টিক সনদ বলা হয় এই কারণে, কারণ হচ্ছে এটা আটলান্টিক সাগরে ব্রিটিশ রণতরী প্রিন্সেস অফ ওয়েলসে এটা স্বাক্ষর করা হয়। সো আমি কিন্তু আরো কিছু প্রশ্ন তোমাদেরকে শিখাই দিলাম যে উইনস্টন চার্চিল কোন দেশের বিখ্যাত ব্যক্তিত্ব? আমরা বলবো ব্রিটেনের। আমি কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে শিখাই দিলাম যে আটলান্টিক সনদ স্বাক্ষরকারী নিচের কোন ব্যক্তি পরীক্ষা আসবে? আমরা বলবো উইনস্টন চার্চিল, অথবা অপশনে থাকবে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। আরেকটা হচ্ছে আটলান্টিক সনদ কোথায় স্বাক্ষর করা হয়? আটলান্টিক সাগরে স্বাক্ষর করা হয় ব্রিটিশ রণতরী প্রিন্সেস অফ ওয়েলসে। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট উনি কিন্তু মনে রাখবা উনি 12 বছর আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। 3 মেয়াদে 12 বছর আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন কে? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। কেন ছিলেন সেটা যখন আমরা ক্লাসে পড়াবো আমাদের লেকচারে, তখন আরো ডিটেলস এগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করব যে কেন সে 12 বছর ক্ষমতায় ছিল। এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো জাতিসংঘের নামকরণ করেন কিন্তু এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। সো আমাদেরকে যদি বলে জাতিসংঘের নামকরণ করেন কে, আমরা বলবো ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। কেমন? জাতিসংঘের নামকরণ করে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। আর অং সান সুচির কথা কি বলবো? ওনাকে তো তোমরা এই নামটা শুনেছো। উনি 1991 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। উনি মিয়ানমারের গণতন্ত্রকামী
একজন নেত্রীর নাম, গণতন্ত্রকামী একজন নেত্রীর নাম। তোমরা সবাই জানো যে মিয়ানমারে সামরিক শাসন চলতেছে 1962 সাল থেকে, ঠিক আছে। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি? বিজিপি, বর্ডার গার্ড পুলিশ। আরেকটা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কে বলেছেন বুলেটের চাইতে ব্যালটই শক্তিশালী? এনার নাম হলো আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন। উনি বলেছেন বুলেটের চাইতে ব্যালটই শক্তিশালী। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে উক্তি নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষায় কি আসে। এরপরে দেখি ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইটি কে রচনা করেন? তার মানে বই নিয়ে কিন্তু প্রশ্ন আসে, বই নিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইটি কে রচনা করেন? বলো, কে রচনা করেন? আমরা জানি অমর্ত্য সেন ছিল ইন্ডিয়ার একজন বিখ্যাত ব্যক্তিত্ব। মাহাথির মোহাম্মদ, উনি মালয়েশিয়ার একজন বিখ্যাত ব্যক্তিত্ব। উনি অনেক বছর মালয়েশিয়ার শাসন করেন, দীর্ঘ 24 বছর, এবং উনি এরপরেও আবার উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন। এপিজে আব্দুল কালাম, উনি উইংস অফ ফায়ার গ্রন্থের লেখক, এবং উনি কিন্তু খুব বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন। আমরা সবাই জানি ভারতের প্রেসিডেন্ট ছিলেন উনি 2 মেয়াদে। তারপরে লি কুয়ান ইউ, উনি একজন বিখ্যাত চীনের ব্যক্তি ছিলেন। সো আমরা যদি বলি যে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইটি কে রচনা করেন, উত্তর কি হবে? দেখি সবাই চেষ্টা করি, উত্তর কি হবে? দেখি উত্তর কি হবে, সবাই চেষ্টা করছি আমরা দেখছি আয়েশা উত্তর দিচ্ছে, মারিয়া উত্তর দিচ্ছে, অনেকে উত্তর দিচ্ছে, দেখি অনেকে উত্তর দিচ্ছে, দেখি সবাই চেষ্টা করি আমরা। ভেরি গুড, সবাই পার্টিসিপেট করছে, দ্যাট ইজ ভেরি গুড। আমরা শৈলীকে দেখছি উত্তর দিচ্ছে, মহিমাকে দেখছি উত্তর দিচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা অনেককে উত্তর দিতে দেখছি, ভেরি গুড। সবাই চেষ্টা করি, চেষ্টা করতে করতে মানে ইউনিভার্সিটি অ্যাডমিশনে ভালো করার জন্য বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভালো করার জন্য কিন্তু তোমাকে প্রচুর মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি যত মডেল টেস্ট দিবা তত তোমার ভুলগুলো কিন্তু কারেকশন হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি আমার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে আজকে 18 বছর ধরে পড়াই। সো এই 18 বছরের আমার শিক্ষকতার পেশায় আমি দেখেছি যে শিক্ষকতা করতে গিয়ে আমি দেখেছি যে আসলে একটা স্টুডেন্ট যত মডেল টেস্ট দেয়, যত পরীক্ষা দেয়, তত তার ভুলগুলো কি হয়, শুধরে আসে। ক্লিয়ার? সে তত ভুলগুলো কারেকশন করতে পারে, ঠিক আছে। সো এই বইটার লেখককে লি কুয়ান ইউ। এর পরের প্রশ্নটা আমরা দেখি, সার্পেন্ট অফ দ্য নাইল কে? সার্পেন্ট অফ দ্য নাইল কে? ক্লিওপেট্রা, নেফারতিতি, এলিজাবেথ, হেলেন। সার্পেন্ট অফ দ্য নাইল কে? ক্লিওপেট্রা, নেফারতিতি, এলিজাবেথ, হেলেন। এটার উত্তরটা দেখি আমরা পারি কিনা। এটার উত্তরটা হলো ক্লিওপেট্রা। এটার উত্তর হলো ক্লিওপেট্রা, ক্লিওপেট্রা, ঠিক আছে। এরপরে আমরা দেখি এলাম দেখলাম জয় করলাম কথাটি কে বলেছিলেন? জুলিয়াস সিজার, আলেকজান্ডার, নেপোলিয়ান, হো চি মিন। হো চি মিন ভিয়েতনামের একজন বিখ্যাত নেতা। আমাদেরকে যদি বলে ভিয়েতনামের একজন বিখ্যাত নেতার নাম কি, ওনার নাম হলো হো চি মিন। ওনার নাম অনুসারে ভিয়েতনামের রাজধানী হো চি মিন সিটি। উনি ভিয়েতনামের, আমরা জানি ভিয়েতনামের সাথে ইউএস এর মারাত্মক যুদ্ধ হয়। আমরা তোমাদেরকে ক্লাসে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ যুদ্ধ হয় এরকম অনেক প্রশ্ন আমরা তোমাদেরকে পড়াবো, কারণ যুদ্ধে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। ওকে, মিম বলছে, মিমের কমেন্ট আমার চোখে পড়ে নাই, এখন এই কমেন্টটা চোখে পড়ছে। স্যার আমার অ্যান্সারটা একটু দেখেন। ওকে মিম, তোমার অ্যান্সারটা দেখবো। আচ্ছা, এরপরে আমরা নেপোলিয়ান, আমরা সবাই বলছি নেপোলিয়ানকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। নেপোলিয়ান একসময় ফ্রান্সের সম্রাট নিযুক্ত হন, আমরা সবাই জানি। আলেকজান্ডার একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। তোমরা সবাই জানো যে আমাদের যে তোমাদেরকে প্রাচীন জনপদ পড়াবো ক্লাসে, প্রাচীন জনপদ। আমরা জানি যে তোমাদের প্রথমে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে একটা ক্লাস হয়েছে, তোমরা হয়তো সেখানে অনেক কিছুই দেখেছো। আমি জাস্ট একটা জিনিস বলি, আমরা যখন বাংলার ইতিহাস পড়াই, বাংলার ইতিহাসটাকে মূলত 3টা পর্যায়ে ভাগ করা হয়। প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, 3টা পর্যায়ে ভাগ করা হয়। প্রাচীন, মধ্য এবং আধুনিক। এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই 3টা যুগ থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, তুমি সেখানে দেখবা যে বাংলার প্রাচীন জনপদগুলোকে, আমরা 16টা প্রাচীন জনপদ খুবই গুরুত্বপূর্ণ। সো তার মধ্যে হরিকেল আছে, রাঢ় আছে, সমতট আছে, এরকম 16টা জনপদ গুরুত্বপূর্ণ। সো প্রাচীন বাংলার জনপদগুলোকে কিন্তু গঙ্গারিডাই বলা হতো। সো এই আমরা দেখতে পাই যে এই গঙ্গারিডাইটাকে দখল করার জন্য তোমার আলেকজান্ডার তার সেনাপতি সেলিউকাসকে পাঠান। তো আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাসের সাথে, আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাসের সাথে যুদ্ধ হয় চন্দ্রগুপ্ত মৌর্যের, যিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন।
সো সেই যুদ্ধে সেলিউকাস পরাজিত হন এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করে। এবং এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখা ভালো, আলেকজান্ডার কিন্তু ব্যাবিলনে মৃত্যুবরণ করেন। ব্যাবিলনের একটা বিখ্যাত বিষয় আছে, ব্যাবিলনের একটা ঝুলন্ত উদ্যান আছে। এটা ক্লাসে আমি বুঝাই দিব যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানটা কি। তোমরা যখন ক্লাসে আসবা 10 মিনিট স্কুলে, তখন আমি ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানগুলো বুঝাই দিব যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কি, কিভাবে হয়েছে, ঠিক আছে, যে কনফিউশনগুলো আছে, ব্যাবিলনকে আইন প্রণয়নের সভ্যতা কেন বলা হয়, সেগুলো আমরা ক্লাসে বুঝাই দিব। সো এরপরে দেখো, এলাম দেখলাম জয় করলাম কথাটি বলেছেন জুলিয়াস সিজার। উনি একজন বিখ্যাত শাসক ছিলেন। কোন দেশ 2023 সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর করেছে? বলো, কোন দেশ 2023 সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর করেছে? দেখি এটা পারো কিনা। সর্বোচ্চ স্কোর করেছে নরওয়ে। নরওয়েকে কিন্তু ধীবরের দেশ বলা হয়। এটা সবাই অনেকে জানো না, ধীবরের দেশ বললে পারো না। ধীবর মানে মাছ, নরওয়েতে প্রচুর মাছ ধরে, ধীবরের দেশ বলা হয় নরওয়েকে। নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে, মানে নরওয়েতে একবার তোমার নরওয়ে নিশীত সূর্যের দেশ বলা হয়, সূর্যের দেশ। নরওয়েতে কিন্তু কিছু জায়গা আছে যেখানে সহজে সূর্য ডোবে না, দিনরাত 24 ঘন্টা সূর্য থাকে, বা ম্যাক্সিমাম 18-20 ঘন্টা সূর্য থাকে এরকম। সুইডেন নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো নিয়ে আমরা পড়াবো তোমাদের। সুইডেন নিয়ে, সুইডেনকে প্রথম কল্যাণ রাষ্ট্র বলা হয়। ডেনমার্ককে নিয়ে আমরা তোমাদেরকে পড়াবো। ডেনমার্ক গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ যাকে বলা হয় গ্রিনল্যান্ড দ্বীপ, যেটা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপ, এই দ্বীপের মালিকানা হচ্ছে ডেনমার্কের। এই দ্বীপের মালিকানা কার? ডেনমার্কের। ফ্রান্সকে নিয়ে তো আমরা তোমাদেরকে অনেক কিছু বলেছি। ফ্রান্স, আইফেল টাওয়ার কোথায়? ফ্রান্সে। আইফেল টাওয়ার কোথায়? ফ্রান্সে। এই যে দেখো, একটা টপিক পড়াতে গিয়ে এখান থেকে কত ধরনের প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ এটা হলো একটা এক্সপিরিয়েন্সের জন্য, যেহেতু আমি আমার একটা অভিজ্ঞতা আছে, সেখান থেকে আমি আমার অভিজ্ঞতাগুলো তোমাদেরকে শেয়ার করছি। কারণ এই অভিজ্ঞতা থেকে যাতে আসলে তুমি বুঝতে পারো যে আসলে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। এবং আমি চাই যে আজকের যে ক্লাসটা করছো, এই ক্লাসটা করে তোমাদের একটা উপকার হোক, তোমরা যাতে বুঝতে পারো আসলে কোন কোন টপিকগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং ভেরি নাইস, তোমরা সবাই ভালো রেসপন্স করছো, থ্যাংক ইউ। আমি রিকোয়েস্ট করব তোমরা কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, লাইক দেওয়ার জন্য, এবং তোমাদের প্রত্যেকটা অ্যান্সার কমেন্ট করার জন্য। ভুল হোক আর শুদ্ধ হোক, ভুল করলে লজ্জার কিছু নাই, চেষ্টা করতে হবে, লজ্জার কিছু নাই। ওকে, সো নরওয়ে হচ্ছে 2023 সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর করেছে। এরপরে দেখি 2023 সালের জন্য জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী কোনটি? জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী কোনটি? এগুলা দেখি আমরা বলি, সমরকন্দ আছে, রোম আছে, অ্যাথেল আছে, ইস্তাম্বুল আছে। আমার প্রিয় শিক্ষার্থীরা, 7 পাহাড়ের শহর বলা হয় রোমকে। ক্লিয়ার? ঠিক আছে। তারপরে ইস্তাম্বুল নগরীটা দুটো মহাদেশে পড়ছে, একটা এশিয়া, একটা ইউরোপ, এবং এজন্য তুরস্ককে ইউরেশিয়া কান্ট্রি বলে। তার মানে ইস্তাম্বুল কোন দেশে? তুরস্কে। এজন্য তুরস্ককে কি কান্ট্রি বলে? ইউরেশিয়া কান্ট্রি বলে। ইউরেশিয়া মানে কি? যারা এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে পড়েছে তাদেরকে ইউরেশিয়া কান্ট্রি বলে। এজন্য ইস্তাম্বুলকে কি বলা হয়? তোমার তুরস্ককে কি বলা হয়? ইউরেশিয়া কান্ট্রি বলে। সো ইস্তাম্বুল দুটো মহাদেশে পড়েছে। সো 2023 সালের জন্য জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী কোনটি হবে? সমরকন্দ। ঠিক আছে, এটা হলো উজবেকিস্তানের একটি শহর হলো সমরকন্দ, খুবই সুন্দর শহর। ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে? আমি সবসময় তোমাদেরকে বলি যে খেলাধুলা নিয়ে সবসময় প্রশ্ন আসে। সো এই জন্য 2026 সালের, দেখি তোমরা পারো কিনা, ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টা দেশে অনুষ্ঠিত হবে? দেখি পারো কিনা, 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে? দেখি পারো কিনা। 3টি দেশে অনুষ্ঠিত হবে, 3টি দেশে। আমেরিকা, মেক্সিকো এবং কানাডা, এই 3টি দেশে অনুষ্ঠিত হবে। আমি তোমাদেরকে কানাডা নিয়ে কয়েকটা প্রশ্ন বলি, কানাডা নিয়ে পরীক্ষা আসা কয়েকটা প্রশ্ন। আমেরিকা, মেক্সিকো বলবো না, মেক্সিকো ক্লাসে বলবো, আমেরিকা তো বলেছি। কানাডাকে নিয়ে কয়েকটা প্রশ্ন পরীক্ষা আসে।
যেমন ম্যাপল পাতার দেশ বলা হয় কাকে? কানাডাকে। লিলি ফুলের দেশ বলা হয় কাকে? তারপর আরেকটা প্রশ্ন আসে, সরি, বিশ্বে কাগজ শিল্পের জন্য বিখ্যাত কে? কানাডা। বিশ্বে কাগজ শিল্পের জন্য বিখ্যাত কে? কানাডা। বিশ্বে কাগজ শিল্পের জন্য বিখ্যাত কানাডা। এই তিনটা জায়গা থেকে প্রশ্ন আসে, এগুলো একটু পড়ে নাও, এগুলো একটু পড়ে নাও, এগুলো একটু লিখে নাও। ঠিক আছে, এই তিনটা থেকে প্রশ্ন আসে। ক্লিয়ার? দেখছো আমরা এক জায়গা থেকে কতগুলো প্রশ্ন আসে দেখলাম। আচ্ছা, যে প্রতিষ্ঠান 3 বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, দেখো আবারও নোবেল পুরস্কার, তোমরা কিন্তু সংগঠন সংস্থাগুলো ভালো করে পড়বা। সংগঠন সংস্থা থেকে কয়েকটা জায়গা থেকে সবসময় প্রশ্ন আসে, যেমন ধরো সংগঠনের প্রতিষ্ঠাকাল কবে, সংগঠনের সদস্য সংখ্যা, সংগঠনের মহাসচিব, এই জায়গাগুলো তোমরা দেখার চেষ্টা করবা, কারণ এই জায়গাগুলো থেকে আসলে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সো আমাদেরকে যদি বলে যে প্রতিষ্ঠান 3 বার শান্তিতে নোবেল পুরস্কার পায়, এরকম প্রতিষ্ঠান কোনটা? এটা হবে আইসিআরসি। এটার উত্তর কি হবে? আইসিআরসি। ঠিক আছে, আইসিআরসি, রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটি 3 বার নোবেল পুরস্কার পায় শান্তিতে। এরপর এটা দেখি, সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? দেখি বলতে পারো কিনা। সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? মালদ্বীপ, ভারত, আফগানিস্তান, বাংলাদেশ। দেখি বলতে পারো কিনা। হ্যাঁ রাবিয়া, তোমার লেখা দেখা যাচ্ছে। সো সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক? দেখি পারো কিনা, সবাই চেষ্টা করো। দেখি সবাই চেষ্টা করো, পারো কিনা। ওকে, সো এখানে দেখো সার্কভুক্ত দেশের মধ্যে, যেমন মালদ্বীপকে নিয়ে তোমাদেরকে আমি একটু বলি। মালদ্বীপ হলো এশিয়ার সবচাইতে ক্ষুদ্র রাষ্ট্র বলা হয় মালদ্বীপকে। এশিয়ার ক্ষুদ্র রাষ্ট্র কাকে বলা হচ্ছে? মালদ্বীপকে বলা হচ্ছে। ঠিক আছে, ভারত নিয়ে কিন্তু প্রশ্ন আসে অনেক বেশি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ভারতের হচ্ছে তোমার রাজ্য কয়টি? 28টি। ঠিক আছে, 28টি রাজ্য ভারতের। সর্বশেষ রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। আফগানিস্তানের শেষ রাজাকে, এটা পরীক্ষা আসে, এটা হলো জহির শাহ। জহির শাহ। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ রাষ্ট্র কোনটি, বা পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটি যদি বলে আমরা বলবো বাংলাদেশ। হ্যাঁ, আমরা আরো কিছু প্রশ্ন কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছি, যে একটা প্রশ্ন থেকে কয়েকটা হতে পারে। সো 17-র উত্তর হবে আফগানিস্তান। আফগানিস্তান নিয়ে আরেকটা বিষয় তোমাদেরকে বলি, আফগানিস্তান কিন্তু একটা স্থলবেষ্টিত রাষ্ট্র। ফ্যান্টাস্টিক, আমি দেখলাম যে অনেকে এখানে উত্তর দিচ্ছে। খাদিজা উত্তর দিচ্ছে, রিয়াজ উত্তর দিচ্ছে, ফারহানা উত্তর দিচ্ছে, সুমাইয়া উত্তর দিচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। হেক্সাডেসিমেলের ভিত্তি কত? এটা আমি বলে দিই, এটা 16। এটা মোটামুটি আমরা সবাই জানি, হেক্সাডেসিমেলের ভিত্তি হলো 16। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কে? দি ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টটা কে প্রকাশ করে? ব্যাংক অব আমেরিকা, ইউএনডিপি, বিশ্ব ব্যাংক, আইএমএফ। দেখি আমরা পারি কিনা। দি ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কে? দেখি পারি কিনা। প্রিয় শিক্ষার্থীরা, ইউএনডিপি মানে হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ক্লিয়ার? এখন আমরা ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে বলি, বিশ্ব ব্যাংক নিয়ে বলি। বিশ্ব ব্যাংকের 5টা অঙ্গ সংগঠন আছে। কি কি? যেমন ধরো আইবিআরডি, আইডিএ, আইএফসি, তারপরে মিগা, তারপরে হলো 5 নাম্বার ICSID। এই ওয়ার্ল্ড ব্যাংকের 5টা অঙ্গ সংগঠনগুলো নিয়ে জানবা, এগুলো নিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। আইএমএফ মানে হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসে যে ভাইয়া বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এই দুটোর মধ্যে বড় কোনটা? বিশ্ব ব্যাংক এবং আইএমএফ দুটোর মধ্যে কর্মচারী সংখ্যার ভিত্তিতে সবচাইতে বড় হলো বিশ্ব ব্যাংক, এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং বিশ্ব আইএমএফ এইগুলো প্রতিষ্ঠা লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। বিশ্বের যখন ইকোনমিক কন্ডিশন খারাপ হয় তখন ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে এই বিশ্ব ব্যাংক এবং আইএমএফ প্রতিষ্ঠা লাভ করে। এগুলো নিয়ে আমরা আমাদের ক্লাসে
ব্যাপক আলোচনা করি। এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে এই যে বিশ্ব ব্যাংক, এই বিশ্ব ব্যাংক নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রধানের নাম অজয় বাঙ্গা, এগুলো একটু দেখবা। আইএমএফ এর, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় ইউএসএ থেকে নির্বাচিত হয় এবং আইএমএফ এর প্রধান নির্বাচিত হয় ইউরোপীয় ইউনিয়ন থেকে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ দুটো ফাংশন। বিশ্ব ব্যাংক হচ্ছে ক্ষুদ্র ঋণ দেয় দীর্ঘমেয়াদী, এবং আইএমএফ হচ্ছে মুদ্রার মান নিয়ে কি করে, কাজ করে। ঠিক আছে, তো দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে হলো বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। আচ্ছা, এরপরে দেখি মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের কোনটি উচ্চ আয়ের দেশ নয়? নিচের কোনটি উচ্চ আয়ের দেশ নয়? দেখি মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের কোনটি উচ্চ আয়ের দেশ নয়? দেখি সবাই পারো কিনা। আমরা রানাকে উত্তর দিতে দেখছি, আমরা আরজুকে দেখছি, আফসিনকে দেখছি উত্তর দিতে, সুলতানাকে দেখছি, ভেরি গুড। আমরা আমরা হচ্ছে আরিয়ানকে দেখছি, মাহবুবকে দেখছি, মহিমাকে দেখছি, ফ্যান্টাস্টিক। দেখি অনেকে উত্তর দিচ্ছ, শায়লাকে উত্তর দিতে দেখছি, ফেরদৌসি আক্তার উত্তর দিয়েছে, আয়াজ উত্তর দিয়েছে, আয়েশা উত্তর দিচ্ছে, ভেরি গুড। অনেকে উত্তর দিচ্ছে দেখা যাচ্ছে। উত্তর কি হবে দেখি, রিয়াজ উত্তর দিচ্ছে, নাজমা উত্তর দিচ্ছে। সো মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে কোনটি উচ্চ আয়ের দেশ নয়? চীন। ঠিক আছে, মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের কোনটি উচ্চ আয়ের দেশ নয়? চীন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি চীন নিয়ে অনেক প্রশ্ন আসে। যেমন একটা প্রশ্ন বলি, ওয়ান বেল্ট ওয়ান রোড, ওয়ান বেল্ট ওয়ান রোড, এটার ইনিশিয়েটিভকে চীন। হ্যাঁ, ওয়ান বেল্ট ওয়ান রোড নিয়ে আমরা ক্লাসে ব্যাপক পরিমাণ আলোচনা হবে ইনশাআল্লাহ যখন ক্লাস করবা। জাপানের প্রধান 4টা দ্বীপ পরীক্ষায় আসে, এটা জেনে নিবা যে জাপানের প্রধান 4টা দ্বীপের নাম কি। হোক্কাইডো, হনশু, কিউশু, শিগুক্কো, এগুলো একটু জেনে নিবা। জাপানের প্রধান 4টা দ্বীপের নাম। কানাডা এবং নরওয়েকে নিয়ে তো আগের এমসিইউ গুলোতে আমি বলেছি। ঠিক আছে, রাব্বানি তোমারটা দেখেছি। বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ? যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সৌদি আরব, ইরান। ঠিক আছে, ইরান। বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ? দেখি বলতে পারো কিনা। এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, এখান থেকে প্রশ্ন আসে। যেমন ধরো যুক্তরাষ্ট্র আছে, ইংল্যান্ড আছে, সৌদি আরব আছে। সৌদি আরব, যার সংবিধান হলো কোরআন। সরি, আমার একটু ঠান্ডা লাগছে আজকে। আচ্ছা, এরপরে আসি ইরান। ইরানে ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয় কত সালে? এটা পরীক্ষা আসে 1979 সালে। সো আমাদেরকে যদি বলে ইরানে ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয় কবে, আমরা বলবো 1979 সালে। দেখি এটার উত্তর দাও, পারো কিনা। দেখি এটা পারো কিনা। সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যেই দেশ, দেখি পারো কিনা। সো এটা হলো যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যুক্তরাষ্ট্র। এরপর আমরা দেখি ন্যানো পার্টিকেলের আকৃতির সীমা কত ন্যানোমিটার? 1 থেকে 100 ন্যানোমিটার। 1 থেকে 100 ন্যানোমিটার। এরপরটা আমরা দেখি রেনেসাঁ যুগের দার্শনিককে। রেনেসাঁ যুগের দার্শনিককে? ব্রান্টন রাসেল, কার্ল মার্কস কে? রেনেসাঁ যুগের দার্শনিককে দেখি, নিকোলাস ম্যাকিয়াভেলি, ভলতেয়ার, কে বলতো? কে হবে রেনেসাঁ যুগের? রেনেসাঁ মানে নবজাগরণ। রেনেসাঁ মানে কি? নবজাগরণ। কোনটা হবে দেখি, সবাই দেখো, চেষ্টা করো, সবাই দেখো, চেষ্টা করো। রেনেসাঁ যুগের দার্শনিক কে? রেনেসাঁ যুগের দার্শনিককে? দেখি সবাই চেষ্টা করো। রেনেসাঁ যুগের দার্শনিক নিকোলাস ম্যাকিয়াভেলি। ন্যাটো সদস্যভুক্ত দেশ কোনটি? আয়ারল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, স্কটল্যান্ড। ন্যাটো সদস্যভুক্ত দেশ কোনটি? আগুনের দ্বীপ বলা হয় কাকে? আয়ারল্যান্ড, আইসল্যান্ডকে। আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে। অনেকে আয়ারল্যান্ড এবং আইসল্যান্ডের মধ্যে গোলায় ফেলায়। সো দেখি কোনটা হবে। ন্যাটো সদস্যভুক্ত দেশ কোনটি? ন্যাটো। ন্যাটো একটি কি জোট? ন্যাটো হলো একটি সামরিক জোট। ন্যাটো একটি সামরিক জোট।
হ্যাঁ, ন্যাটোর পূর্ণরূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটোর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, ন্যাটোভুক্ত সদস্য বর্তমানে 32টা, সর্বশেষ সদস্য বলা হয় সুইডেনকে। ক্লিয়ার? সর্বশেষ সদস্য বলা হয় সুইডেনকে। সো ন্যাটো সদস্যভুক্ত দেশ এখানে সুইডেন নাই, তার মানে ফিনল্যান্ড হবে। এখানে কোনটা হবে? ফিনল্যান্ড হবে। ভেরি গুড, অনেকেই পারছো। একাডেমি অ্যাওয়ার্ডস 2023-এ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কি? একাডেমি অ্যাওয়ার্ডস 2023-এ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটা? দেখি পারো কিনা। দেখি একাডেমি অ্যাওয়ার্ড 2023-এ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটা? সবাই একটু কমেন্ট করো, চেষ্টা করো। ভেরি গুড, সবাই চেষ্টা করো, কোনো সমস্যা নেই, চেষ্টা করো, দেখি কোনটা হয়। ও, সুমন অলরেডি অ্যান্সার করেছে, সুলতানা অ্যান্সার করছে, আয়েশা অ্যান্সার করছে, জুনায়েদ অ্যান্সার করছে, দেখি। ভেরি গুড। আফিয়া অ্যান্সার করছে, তারপরে আরিয়ান অ্যান্সার করছে, ইমন অ্যান্সার করছে, সিয়াম দীপ অ্যান্সার করছে, রাকিব অ্যান্সার করছে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। রানা অ্যান্সার করছে, রানা ভেরি গুড। সামিরা অ্যান্সার করছে, ভেরি গুড, চেষ্টা করতেছে সবাই। ভেরি গুড। আয়েশা, তাবাসসুম অ্যান্সার করছে, ভেরি গুড। এটা হলো এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। 2020 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? 2020 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? কোনটি হবে? মিনারি, প্যারাসাইট, হোয়াইট টাইগার, ম্যারেজ স্টোরি? দেখি কোনটা হবে। 2020 সালে 2020 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? দেখি। দেখি কোনটি হবে, দেখি পারি কিনা, দেখি কোনটি হবে। দেখি কোনটি হবে। 2020 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? ভেরি গুড, প্যারাসাইট। অনেকেই পারছো, ফ্যান্টাস্টিক। রানা পারছে, খাদিজা পারছে, স্বর্ণালী পারছে, সুলতানা পারছে, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। আচ্ছা, সদ্য ঘোষিত আউকাস চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয়, এটা আমি বলে দেই, এটা হলো জাপান। এটা হলো জাপান। জাপান সম্রাটের নাম কি? মিকাডো। জাপান সম্রাটের নাম কি? মিকাডো। ওকে। স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে কি হয়? অর্থাৎ যদি মুদ্রার অবমূল্যায়ন হয় তাহলে কি হয়? আমদানি বাড়ে, রপ্তানি বাড়ে, বাজেট ঘাটতি বাড়ে, মানে রপ্তানি কমে। বলো, স্থানীয় মূল্যের অবমূল্যায়ন হলে কি হয়? মুদ্রা নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের নাম কি? আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। মুদ্রা নিয়ে কাজ করে এরকম একটা সংগঠনের নাম হলো আইএমএফ। আইএমএফ মানে হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। দেখি পারো কিনা। আচ্ছা, আমাদের মনে রাখবা, আমাদের অর্থনীতি নিয়ে কিন্তু প্রশ্ন আসে। যেমন আমাদের কর দুই ধরনের, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে। একটাকে বলা হয় প্রত্যক্ষ কর, কেমন, আর একটাকে কি বলা হয়? পরোক্ষ কর। সো এই প্রত্যক্ষ এবং পরোক্ষ করের উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন ধরো, প্রত্যক্ষ করের উদাহরণ কি? ভ্যাট। ভ্যাট কিন্তু একটা প্রত্যক্ষ কর। ভ্যাটকে কি বলা হয় জানো? ভ্যাটকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আরেকটা হলো ভূমিকর। ভূমিকর, ও সরি, ভুল বললাম। প্রত্যক্ষ করের উদাহরণ হলো আয়কর। সরি, একটু ভুল বললাম। প্রত্যক্ষ করের উদাহরণ হলো আয়কর, আর পরোক্ষ করের উদাহরণ হলো ভ্যাট। ভ্যাট, ভূমিকর, এটাও কিন্তু হলো একটা প্রত্যক্ষ কর। তার মানে আরেকবার খেয়াল করো, আমাদের কর হয় দুই ধরনের, একটা প্রত্যক্ষ কর, একটা পরোক্ষ কর। প্রত্যক্ষ করের উদাহরণ কি? আয়কর। প্রত্যক্ষ করের উদাহরণ কি? ভূমিকর। আর পরোক্ষ করের উদাহরণ কি? ভ্যাট। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে পরোক্ষ কর। ভ্যাট চালু হয় কবে? 1 জুলাই 1991 সালে ভ্যাট চালু হয়। 1 জুলাই 1991 সালে ভ্যাট চালু হয়। সো স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে কি হয়? রপ্তানি বাড়ে। কি হবে? রপ্তানি বাড়ে। ভেরি গুড। পৃথিবীর সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ, এটা আমি বলে দেই। পৃথিবীর সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ, এটা আমি বলে দিলাম। আচ্ছা, এবার বলো, নিচের দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।
নিচের কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? তার মানে একটা জিনিস খেয়াল করো, জাতিসংঘ নিয়ে কিন্তু সব সময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সব সময় জাতিসংঘ নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সো তোমরা দেখি বলো তো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বমোট সদস্য হলো 15টি সদস্য। নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে 15টি। এর মধ্যে স্থায়ী সদস্য হলো 5টি। স্থায়ী সদস্য কয়টি? 5টি। সো আমাদেরকে প্রশ্ন করেছে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোনটি। সো এই 5টা সদস্যের নাম আমাদেরকে জানতে হবে। দেখো তো কে কে আছে। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন এবং ফ্রান্স। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স, এই 5টা দেশ তোমার হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। সো আমরা যদি দেখি যে এখানে স্থায়ী সদস্য নয়, উত্তর কোনটা হবে? জার্মানি। তার মানে একটা জিনিস মনে রাখবো, মানে অপশনে অনেক সময় জাপানও থাকে। জার্মানি, জাপান এই দুটো দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। সো নিরাপত্তা পরিষদের এই 5টা দেশ স্থায়ী সদস্য, আর 10টা দেশ আছে এরা হলো অস্থায়ী সদস্য। অস্থায়ী সদস্যরা নির্বাচিত হয় কয় বছরের জন্য? অস্থায়ী সদস্যরা নির্বাচিত হয় হলো তোমার 2 বছরের জন্য। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, নিরাপত্তা পরিষদকে কিন্তু সেফটি নেট বলা হয়। নিরাপত্তা পরিষদকে সেফটি নেট বলা হয়, এটা মাথায় রাখবা। জেভিয়ার পেরেজ দা কুয়েলার, উনি জাতিসংঘের মহাসচিব ছিলেন পেরুর, উনি নিরাপত্তা পরিষদকে সেফটি নেট বলেছেন। কেন বলেছেন সেটা আমরা জাতিসংঘের লেকচারে বলবো। জাতিসংঘ নিয়ে কিন্তু আমাদের একটা লেকচার আছে পুরোটাই। এবং আরেকটা বিষয় তোমাদেরকে এখানে বলে রাখি আমার প্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো জাতিসংঘের মূলত 6টা সংস্থা আছে, এছাড়া অনেকগুলো অঙ্গ সংগঠন আছে। এই 6টা সংস্থার মধ্যে আমরা বলবো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত, সচিবালয়। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত, ওসি পরিষদ, সচিবালয়। এই 6টা হলো জাতিসংঘের মূল সংস্থা। এই 6টা মূল সংস্থা মনে রাখবা। কেমন লাগতেছে তোমাদের ক্লাস? তোমরা ভালো লাগছে? এনজয় করতেছো ক্লাস? তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দাও। ক্লাস ভালো লাগছে কিনা, বুঝতে পারছো কিনা। একটা প্রশ্ন দিয়ে যে অনেকগুলো প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করছি। আমরা অনেক চেষ্টা করছি যাতে এই ক্লাসটা এফেক্টিভ হয়, তুমি যাতে বুঝতে পারো, তোমার যাতে ভালো লাগে, তোমার জন্য যাতে একটু কমফোর্ট হয় এবং তুমি যাতে একটা ভালো গাইডলাইন পাও। 10 মিনিট স্কুল সেটাই চেষ্টা করে এবং আমিও 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সেটাই চেষ্টা করছি, যাতে ক্লাস তোমার ভালো লাগে এবং তুমি যাতে বুঝতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ আরিয়ান। আরিয়ান বলছে ভালো লাগছে, শায়লা বলছে ভালো লাগছে, ভেরি গুড। সজীব বলছে ভালো লাগছে, থ্যাংক ইউ। আজকে যদিও আমি একটু অসুস্থ, হঠাৎ করে ঠান্ডা লাগছে আজকে বৃষ্টির কারণে। মাইশা বলছে ভালো লাগছে, থ্যাংক ইউ। মাহবুব বলছে ভালো লাগছে, মহিমা বলছে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আমাদের সুমন বলছে অনেক ভালো লাগছে, গুড, থ্যাংক ইউ সুমন। নাজমিন বলছে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ নাজমিন। আয়েশা এক্সিলেন্ট, থ্যাংক ইউ আয়েশা। মেঘলা আকাশ বলছে ভালো আছে। উর্মি বলছে ভাইয়া আপনি কমেন্ট পড়লে ভালো লাগতো, পড়ে দিলাম উর্মি তোমার কমেন্ট, থ্যাংক ইউ। সুমন বলছে হ্যাঁ অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। মিতালি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সো এরপরে দেখি দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখককে। দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখককে? অ্যাডাম স্মিথ, চার্লস টেলর, GW.F. হেগেল, কার্ল মার্কস। দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখককে? এটার উত্তরটা আমরা বলে দেই অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। কেমন? রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন কলোসিয়াম কি বলতে পারবা? রোমান সভ্যতা নিয়ে কিন্তু আমরা ক্লাস নিব, এখানে আমরা অনেক কিছু পড়াবো। সভ্যতা মানে নতুন করে কোনো কিছু শুরু হওয়া। তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম কি? মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা। এই মেসোপটেমীয় সভ্যতাকে কয় ভাগে ভাগ করা যায় জানো? এটাকে 4 ভাগে ভাগ করা যায়। সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশোরীয়, ক্যালোডীয়। সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশোরীয়, ক্যালোডীয়, এই 4টা সভ্যতাকে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়। এবং মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে কোথায়? ইরাকে। সো আমার প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব।
ক্লাসে, এবং আমরা সভ্যতাগুলো যে টিচারই আমাদের ক্লাস নেবেন, ইনস্ট্রাক্টরই আমি বা যারাই নেন, তারা তোমাদেরকে সভ্যতা পার্ট বাই পার্ট বুঝিয়ে দিবেন, কারণ সভ্যতা থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে মনে রাখবা যে কোন এরিয়া থেকে প্রশ্ন আসে এটা জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন টপিক থেকে প্রশ্ন আসে এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। এবং সাধারণ জ্ঞান কখনোই কঠিন মনে করবে না, তুমি যদি এটাকে চর্চা করো এবং তুমি যদি ক্লাসগুলো আমাদের ঠিকভাবে করো, ট্রাস্ট মি, সাধারণ জ্ঞান কখনো তোমার কাছে কঠিন মনে হবে না, সবসময় তোমার কাছে এটা ইজি মনে হবে। শুধুমাত্র তোমার এটার প্রতি একটা প্যাশন থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, আমাদের গাইডলাইনগুলো ফলো করতে হবে, এবং আমরা তোমাদের ইজি করে দিব ইনশাআল্লাহ। সো রোমান সভ্যতা স্থাপত্য নিদর্শন হলো নাট্যশালা। এরপর আমরা দেখি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফক্সপ্রো কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটার উত্তর আমি বলে দিলাম। এরপরে দেখি সি প্রোগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটি রিলেশনাল অপারেটর হলো এটা, উত্তর হবে সি। আচ্ছা, এরপরটা আমরা দেখি কোভিড-19 তৃতীয় ডোজের টিকা আবদালার আবিষ্কারক দেশ কোনটি? তার মানে হলো এই কোভিড-19 এটা নিয়ে প্রশ্ন আসে, বিভিন্ন রোগ বা বিভিন্ন কিছু আসলে সেগুলো নিয়ে কিন্তু প্রায় সময় কি আসে, প্রশ্ন আসে, এবং সেই জিনিসগুলো দেখার চেষ্টা করবা, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। সো এটার উত্তরটা বলে দেই কিউবা। প্রিয় শিক্ষার্থীরা, কিউবা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, মুক্তার দেশ বলা হয় কাকে? কিউবাকে। কিউবাকে কি বলা হয়? মুক্তার দেশ বলা হয়, এখান থেকে প্রশ্ন আসে। রুশ বিপ্লবের জন্য বিখ্যাত কে? রুশ বিপ্লব, লেনিন। হ্যাঁ, 1917 সালে রুশ বিপ্লব হয়। সারা জাগানো রুশ বিপ্লবের স্থায়িত্বকাল ছিল কয়দিন? 10 দিন। রুশ বিপ্লবের অপর নাম কি? বলশেভিক বিপ্লব। এগুলো নিয়ে কিন্তু আমরা প্রচুর পড়াবো ক্লাসে। হ্যাঁ, প্রচুর পড়াবো ক্লাসে, যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এগুলো নিয়ে ক্লাসে আমরা ব্যাপক আলোচনা করবো তোমাদের ইনশাআল্লাহ, ডিটেলস ধরে ধরে। আজকে তো আমরা এমসিকিউ দেখাচ্ছি, আজকের ক্লাসের আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তখন কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এটার যাতে তুমি একটা গাইডলাইন পাও, যাতে তুমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় বা অন্য বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির সময় তোমার যাতে একটা আইডিয়া থাকে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। সেজন্য আমরা মোটামুটি বাছাইকৃত প্রশ্নগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি। ক্লিয়ার? সো বাছাইকৃত প্রশ্নগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি তোমাদেরকে বলার জন্য। ঠিক আছে, ওকে। এরপরে দেখো ঈদগাঁও, মধ্যনগর এবং দাসার হলো কি? বলো, ঈদগাঁও, মধ্যনগর এবং দাসার কি? দেখি পারো কিনা। ঈদগাঁও, মধ্যনগর এবং দাসার কি? বলো দেখি পারো কিনা। নবনির্মিত পর্যটন কেন্দ্র, নতুন আবিষ্কৃত কয়লা খনি, সদ্য প্রতিষ্ঠিত উপজেলা, নবনির্মিত ইপিজেড। দেখি পারো কিনা। দেখি চেষ্টা করো সবাই পারো কিনা, দেখি। ভেরি গুড, ভেরি গুড। সবাই একটু লাইক দিয়ে দাও, যারা ক্লাসটা ভালো লাগছে, যারা বুঝতে পারতেছে একটু লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকো, যাতে তোমার সৌজন্যে অন্য অনেকে দেখতে পারে। ইয়েস, সুমন বলছে রুশ বিপ্লবকে অক্টোবর বিপ্লব বলা হয়। ভেরি গুড সুমন, ইউ আর রাইট। ভেরি গুড, ভেরি গুড। সবাই কমেন্ট করো। ইমরান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম তোমাকে। ওকে, চেষ্টা করো। দেখি আমাদের নাজমিন উত্তর দিচ্ছে, আয়েশা উত্তর দিচ্ছে, ভেরি গুড, ভেরি গুড। রিয়াজ উত্তর দিচ্ছে, দেখি অনেকে উত্তর দিচ্ছে, ভেরি গুড। সবাই একটু লাইক এবং শেয়ার দিয়ে দাও যাতে ক্লাসটা অন্যরা দেখতে পারে। সো উত্তরটা কি হবে? উত্তরটা হবে সদ্য প্রতিষ্ঠিত উপজেলা। আমাদের উপজেলার সংখ্যা কয়টি? আমাদের উপজেলার সংখ্যা হলো 485টি। আমাদের বিভাগ কয়টি? আমাদের বিভাগ হলো 8টি। সর্বশেষ বিভাগ কোনটি আমাদের? সর্বশেষ বিভাগ হলো আমাদের ময়মনসিংহ। ময়মনসিংহ বিভাগে ভেতরে কয়টি জেলা আছে? 4টি জেলা আছে। কি কি? নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এবং ময়মনসিংহ। এই 4টি হলো আমাদের বিভাগ, 8টি হলো আমাদের বিভাগ। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে বাংলাদেশের 7ম বিভাগ হচ্ছে রংপুর। সো রংপুর বিভাগভুক্ত জেলাগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসে যে নিচের কোনটি একটি রংপুর বিভাগভুক্ত জেলা। সো তুমি রংপুর বিভাগভুক্ত জেলা মনে রাখতে পারবা কিভাবে? আমি একটা ছোট্ট টেকনিক দিয়ে দেখাই দিই তোমাদের। দেখো, লাল নীল রং এর 20টা গাই
পঞ্চ ঠাকুরকে দিন। সো টেকনিকটা আমরা কি লিখলাম, লাল নীল রঙের 20টা গাই পঞ্চ ঠাকুরকে দিন। লাল দিয়ে বাংলাদেশের একটা জেলা হয় লালমনিরহাট, নীল দিয়ে একটা জেলা হয় নীলফামারী, রং দিয়ে একটা জেলা হয় রংপুর, 20 দিয়ে একটা জেলা হয় কুড়িগ্রাম, গাই দিয়ে একটা জেলা হয় গাইবান্ধা, পঞ্চ দিয়ে একটা জেলা হয় পঞ্চগড়, ঠাকুর দিয়ে একটা জেলা হয় ঠাকুরগাঁও, দিন দিয়ে একটা জেলা হয়, এটার নাম কি দিনাজপুর। তাহলে আমরা কয়টা বললাম, 1 2 3 4 5 6 7 8। সো রংপুর বিভাগভুক্ত জেলা কয়টি, 8টি। দেখছো একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্ন পড়াই দিচ্ছি, কত ধরনের প্রশ্ন হয়। ঠিক আছে, ও বাংলাদেশের উপজেলার সংখ্যা হবে 495টি, 85টি না, 495টি। বাংলাদেশের উপজেলার সংখ্যা হবে 495টি। ক্লিয়ার, 95টি উপজেলা হবে, 485টা না। ওকে, ঠিক আছে। এরপরে আমরা দেখি নহর ই জুবাইদা যেখানে অবস্থিত, নহর ই জুবাইদা বলতো কোথায় অবস্থিত। নহর ই জুবাইদা হলো একজন সাহাবী একরাম ছিলেন হজরত হারুনুর রশিদ, ওনার স্ত্রীর নাম হলো জুবাইদা, উনি হাজিদের জন্য একটা খাল খনন করেন। সো এই খালটার নাম হলো নহর ই জুবাইদা। সো এটা হলো মক্কাতে অবস্থিত। এটা কোথায় অবস্থিত, মক্কাতে অবস্থিত। ইয়েস আলিফা, উপজেলা 495টি, সুকুমার উপজেলা 495, রাইট। মারুফ 95টি, ইয়েস 495। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম কোন দেশ সফর করেন, দেখি পারো কিনা, দেখি পারো কিনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম কোন দেশ সফর করেন। আমরা জানি ইউএস এর প্রেসিডেন্ট নির্বাচন আসতেছে, এটা একটু দেখবা। আগে আমি আগের প্রশ্নতেও আমরা কিছু জিনিস বলেছি যে ইউএসের যে প্রেসিডেন্ট নির্বাচন হবে 4 বছর পর পর হয় নভেম্বর মাসে। সো প্রেসিডেন্ট নির্বাচনটা দেখবা, কমলা হ্যারিস এবার দাঁড়িয়েছেন আর আরেকজন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়েছেন। এই দুইজনের রিপাবলিকান এবং ডেমোক্রেট পার্টি নিয়ে জানার চেষ্টা করবা। ইউএসএ নিয়ে কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে। সো ইউএসএ নিয়ে প্রশ্নগুলো জানার চেষ্টা করবা। ক্লিয়ার, চেষ্টা করবা। দেখি পারো কিনা, চেষ্টা করো। দেখি অনেকে দিচ্ছ, রানা উত্তর দিচ্ছ, আফিয়া উত্তর দিচ্ছ, নিগার উত্তর দিচ্ছ, রিয়াজ উত্তর দিচ্ছ, ভেরি গুড ভেরি গুড। মাহবুবা উত্তর দিচ্ছে, তাসনিম উত্তর দিচ্ছে, আরিয়ান উত্তর দিচ্ছে, রাইসা উত্তর দিচ্ছে, ভেরি গুড ভেরি গুড। অনেকে উত্তর দিচ্ছে, অনেক উত্তর হয়েছে, ভেরি গুড। যুক্তরাজ্যের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন যে সফর করেন যুক্তরাজ্য। আচ্ছা, 22তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোন শহরে, 22তম কমনওয়েলথ গেম কোন শহরে অনুষ্ঠিত হবে, বার্মিংহাম, মেলবোর্ন, কুয়ালালামপুর, সিঙ্গাপুর সিটি, কোন শহরে বলো, কোন শহরে, দেখি পারো কিনা। 22তম কমনওয়েলথ গেম কোন শহরে অনুষ্ঠিত হয়, এটা হলো বার্মিংহামে, আমি বলে দিচ্ছি বার্মিংহামে। এরপরটা আমরা দেখি জলবায়ুর উপাদান নয় কোনটি, এটা পারা উচিত। মেঘ, সমুদ্র স্রোত, বায়ু, আর্দ্রতা, জলবায়ুর উপাদান নয় কোনটি। দেখি পারো কিনা, ভেরি গুড, অনেকে উত্তর দিচ্ছে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। সবাই উত্তর দাও, একটু লাইক এবং শেয়ার দিয়ে দাও সবাই কাইন্ডলি। দেখি পারো কিনা, ভেরি গুড, সবার উত্তর হচ্ছে, অনেকে উত্তর দিচ্ছে আমরা দেখতেছি। সো উত্তর হবে সমুদ্র স্রোত, ভেরি গুড, অনেকের উত্তর হচ্ছে। এসডিজি এর পূর্ণরূপ কি, এসডিজি এর লক্ষ্যমাত্রা হলো 17টি। সো এসডিজি এর পূর্ণরূপটা বলো, দেখি পারো কিনা, লিখে রাখো। এসডি এর লক্ষ্যমাত্রা হলো 17টি। তো এসডিজি এর পূর্ণরূপ কি বলো, এসডিজি এর পূর্ণরূপ কি, এসডিজি এর পূর্ণরূপ কি বলো, পারো কিনা, এসডিজি এর পূর্ণরূপ কি, পারো কিনা দেখি, দেখি পারো কিনা, এসডিজি এর পূর্ণরূপ কি, দেখি সবাই চেষ্টা করো।
সবাই চেষ্টা করো দেখি। দেখি নাজমিন সঠিক উত্তর দিয়েছে, মারিয়া দিয়েছে। দেখি সবাই উত্তর দাও, দেখি পারো কিনা। সবাই উত্তর দাও একটু কাইন্ডলি। দেখি, আমি সবার উত্তরের জন্য ওয়েট করতেছি। দেখি সবাই উত্তর দাও। ইমরান উত্তর দিচ্ছে। সো উত্তর হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। উত্তর হবে ডি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। উত্তর ডি হবে। ওকে, এরপর এটা দেখি, রিফিউজি সমস্যাটি যে সংস্থার সাথে বেশি সম্পর্কিত। রিফিউজি সমস্যাটি, রিফিউজি সমস্যাটি, রিফিউজি যেমন রোহিঙ্গারা আমাদের এখানে রিফিউজি, আমাদের এখানে আশ্রয় নিয়েছে। উদ্বাস্তু যারা বাইরের দেশের বিভিন্ন সংকটে অন্য দেশের আশ্রয় নেয় তাদেরকে অভিবাসী বা রিফিউজি বলে। সো দেখি পারো কিনা, কোনটি হবে এটা। দেখি দেখি সবাই উত্তর দাও। 42 উত্তর কি হবে? সবাই চেষ্টা করতেছো, দ্যাট ইজ ভেরি গুড। তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি যে অনেক চেষ্টা করছো তোমরা, অনেকে অ্যান্সার দিচ্ছ। এখানে আমি দেখতে পাচ্ছি মনোয়ারা বেগম, মনোয়ারা বেগম গুড নাইট দিচ্ছে আমাদের সবাইকে। আমরা এত সকাল গুড নাইট নিতে চাই না, আমরা আরো কিছুক্ষণ ক্লাসে থাকতে চাই। রাইসা উত্তর করেছে, আরিয়ান উত্তর দিয়েছে, আরিফ উত্তর দিয়েছে, মাহবুব উত্তর দিয়েছে, তারপরে স্মরণিকা উত্তর দিয়েছে, বৈশাখী উত্তর দিয়েছে, তসলিমা উত্তর দিয়েছে, রিয়াজ উত্তর দিয়েছে। দেখি দেখি, এই প্রশ্নগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করো। দেখো দেখো, তোমার স্বপ্নটাকে তুমি চেষ্টা করবা ছোঁয়ার জন্য। এবং তুমি যে এই যে 10 বছর স্কুল লাইফ পার করলা, 2 বছর কলেজ লাইফ পার করলা, এই দীর্ঘ 12 বছরটা সাকসেসফুল হবে যদি তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো। সো তোমার সামনে যে সুযোগটা আছে যে 3-4 মাস পরে একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় চান্স পাওয়া, তুমি এই সুযোগটাকে কেন নষ্ট করবা? তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করো। আমরা তোমাদের পাশে আছি এবং আমরা চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার জন্য আসলে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, এবং আশা করি তোমরা ইনশাল্লাহ পারবা। সো ভাইয়া এই জন্য ট্রাই করছি যে তোমাদেরকে বলার জন্য যে আসলে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আশা করি তোমরা পারবা। ওকে, উত্তর হলো ইউএনএইচসিআর। ঠিক আছে, ওকে। এরপরে আসি, গ্রিনল্যান্ড যে দেশের অংশ। আজকে বলেছিলাম পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হলো গ্রিনল্যান্ড। আজকেই বলছি বড় দ্বীপ, বড় দ্বীপ, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। আজকেই বলেছি এটার উত্তর একটা প্রশ্নে, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, সবচেয়ে বড় দ্বীপ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি বলো দেখি, পারো কিনা। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ। তাহলে দ্বীপ কোনটি? দ্বীপ আর উপদ্বীপের মধ্যে পার্থক্য জানো? দ্বীপ হলো সমুদ্রের মাঝখানে যদি কোনো ভূমি জেগে উঠে তাহলে তাকে দ্বীপ বলে। যেমন ধরো আমাদের সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ থেকে যখন আমরা যাই তখন আমরা জাহাজে যাই, ট্রলারে যাই, মাঝখানে একটা ভূমি জেগে উঠে, তাহলে তাকে দ্বীপ বলে। আর উপদ্বীপ কাকে বলে জানো? যখন এই দ্বীপটা বড় হয়ে হয়ে একটা সময় মূল ভূমির সাথে মিলে যাবে তখন তাকে উপদ্বীপ বলা হবে। যেমন ধরো সেন্ট মার্টিন দ্বীপ যদি কখনো টেকনাফের সাথে মিলে যায় তখন আমরা সেন্ট মার্টিন উপদ্বীপ বলবো। তাহলে দ্বীপ আর উপদ্বীপের মধ্যে পার্থক্য কি? দ্বীপ হলো সমুদ্রের মাঝখানে যদি কোনো ভূমি জেগে ওঠে তাহলে তাকে দ্বীপ বলে, আর যদি দ্বীপ বড় হয়ে আস্তে আস্তে মূল ভূমির সাথে মিলে যায় তখন তাকে কি বলে? উপদ্বীপ বলে। ক্লিয়ার? সো গ্রিনল্যান্ড দ্বীপ কোন দ্বীপের অংশ দেখি পারো কিনা। আমি দেখতেছি অনেকে উত্তর দিচ্ছ এখানে, তাবাসসুম, রিয়াজ, নূপুর, বৈশাখী, নাজমিন অনেকে উত্তর দিচ্ছে। ভেরি গুড, উত্তর হলো ডেনমার্ক। ডেনমার্ক। ওকে, বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা যে অঞ্চলে বসবাস করে না, সিলেটে, সিলেটে কে বসবাস করে না? কোন জাতিটা বসবাস করে না বলো? বাংলাদেশের উপজাতি গোষ্ঠী আছে হচ্ছে 50টি। যদি আমাদেরকে বলে আমাদের উপজাতি গোষ্ঠী কয়টি, আমরা বলবো 50টি উপজাতি গোষ্ঠী আছে আমাদের। কেমন? 50টি উপজাতি গোষ্ঠী আছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা। এবং সবচেয়ে বড় উপজাতি গোষ্ঠী হলো আমাদের চাকমা উপজাতি গোষ্ঠী। এবং চাকমারা কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী। বাংলাদেশের একমাত্র মুসলিম উপজাতি হলো পাঙ্গন উপজাতি। তবে পাঙ্গনটা কিন্তু এই 50টার মধ্যে স্পেশালি নামটা দেওয়া নাই। কারণ কি? কারণ পাঙ্গনরা আসলে মণিপুরী। মণিপুরীদের 4টা অংশ আছে, তার মধ্যে একটা অংশ হলো কি? পাঙ্গন।
সো যেহেতু মণিপুরীরা এই 50টার ভেতরে আছে এবং পাঙ্গনরাই হলো মণিপুরী, সেজন্য আর নতুন করে এখানে মণিপুরীটাকে অ্যাড করা হয়, পাঙ্গনটাকে অ্যাড করা হয় নাই। ক্লিয়ার? এটা মাথায় রাখবা। একমাত্র মুসলিম আদিবাসী গোষ্ঠী হচ্ছে পাঙ্গন, ওরা হলো মণিপুরী, এরা হলো মণিপুরী ভাষায় কি করে, কথা বলে। সো এটা হলো উত্তর হবে তঞ্চঙ্গা। তঞ্চঙ্গারা কোথায় বসবাস করে? রাঙামাটিতে বসবাস করে। তঞ্চঙ্গারা কোথায় বসবাস করে? রাঙামাটি। রাঙামাটি নিয়ে আরো কিছু প্রশ্ন বলি পরীক্ষা আসার মতো। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙামাটি, এটা মাথায় রাখবা। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়? রাঙামাটিতে। এগুলো নিয়ে পড়বা। নিজের জেলা যেটা, সেই জেলা নিয়ে একটা ধারণা রাখার চেষ্টা করবা, কারণ এগুলো থেকে প্রশ্ন পরীক্ষা এসে থাকে, অনেক অনেক প্রশ্ন। নীল অর্থনীতি মূলত যার সাথে যুক্ত বলতো? নীল অর্থনীতি কার সাথে যুক্ত? নীল অর্থনীতি কার সাথে যুক্ত? জলবায়ু, কৃষি, ভূরাজনীতি, সমুদ্র। নীল অর্থনীতি। আমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে পরীক্ষায়, যেমন ধরো 1 নটিক্যাল মাইল সমান কত? 1.853 কিলোমিটার। তারপরে তোমার প্রশ্ন আসে হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা কি? আমরা বলবো 12 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমা কি? 200 নটিক্যাল মাইল। আমি ক্লাসে তোমাদেরকে রাজনৈতিক সমুদ্র সীমা কি, অর্থনৈতিক সমুদ্র সীমা কি, ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে ক্লাসে বুঝাই দিব। তারপরে হচ্ছে তোমার সুনীল অর্থনীতি কি বা নীল অর্থনীতি কি, সেটাও আমি তোমাদেরকে ক্লাসে বুঝাই দিব। আজকে এখানে আলোচনা করবো না, আজকে শুধু দেখি তোমরা উত্তরটা পারো কিনা। এবং এগুলা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আবার বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? 711 কিলোমিটার। আবার 716 আছে অনেক জায়গায়। কোনটা তুমি সঠিক উত্তর দিবা বা কিভাবে দিবা, এগুলো সবগুলো আমরা যখন ক্লাসে আলোচনা করব, টপিক ধরে 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 ধরে, যেমন এখানে তো আমরা আজকে আসলে 60টা প্রশ্ন পড়াবো, আমরা 45 কোশ্চেন পর্যন্ত আসছি, আমরা আরো কোশ্চেন পড়াবো। সো আমরা যেটা চেষ্টা করব যে আমরা তোমাদেরকে মূলত অনেকগুলো কোশ্চেনে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে। সো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে যেই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমরা এখানে নিয়ে আসছি, এবং এগুলোর বিস্তারিত কিন্তু আমরা আমাদের লেকচার শিটগুলোতে দিয়ে দেই। এবং আমাদের লেকচার শিটগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়, দেখবা ওখানে চিত্র দিয়ে সুন্দর করে বুঝাই দেয়। আমাদের রেগুলার ক্লাস হয়, আমাদের ক্লাসে আমরা সেগুলো বুঝাই দেই। এবং আমরা বিশ্বাস করি যে তুমি যদি আগে থেকে জানো যে তোমার ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় প্রস্তুতিতে কোন কোন প্রশ্নগুলো আসবে, তাহলে সেটা তোমাকে অনেক আগায় দিবে। ক্লিয়ার? আমাদের এখানে কিন্তু রেগুলার ডিউ অ্যাডমিশন কোর্স যেটা, সেটা চলছে। আমাদের কিন্তু সেকেন্ড টাইমার ব্যাচও আছে, তারাও চলছে। অনেকে আমাদের এখানে সেকেন্ড টাইমারের জন্য ক্লাস করে, তারাও ক্লাস করছে। আসলে মানুষ তার স্বপ্নকে ছুঁতে চায়, এবং সেই স্বপ্নকে ছোঁয়ার জন্য সে আসলে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যে আসলে সে কতটুকু যাবে। এবং আমরা চেষ্টা করি তোমার সেই স্বপ্নকে সার্থক করার জন্য তোমার পাশে থাকতে। সো উত্তরটা হবে সমুদ্র। এরপরে দেখি আমরা হটস্পট সংযুক্তির অন্তর্ভুক্ত নয়, দেখি এটা পারো কিনা। হটস্পট সংযুক্তির অন্তর্ভুক্ত নয়, কি হবে? সেলুলার ফোন, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এনএফসি। দেখি কোনটা হবে। হটস্পট সংযুক্তির অন্তর্ভুক্ত নয়, দেখি পারো কিনা, দেখি পারো কিনা। হটস্পট সংযুক্তির অন্তর্ভুক্ত নয়, দেখি পারো কিনা। সবাই একটু দেখি, সবাই একটু লাইক দিয়ে শেয়ার করে দাও, লাইক দাও, ক্লাসটাকে শেয়ার করে দাও একটু কাইন্ডলি, যাতে সবাই তোমার লাইক এবং কমেন্টের পর দেখতে পায়। একটু লাইক দিয়ে দাও এবং শেয়ার দিয়ে দাও ক্লাসটা প্লিজ, ঠিক আছে? ক্লাসটা সংরক্ষণে রাখো, এটা তোমাদের কাজে লাগবে। আমরা প্রায় অনেকগুলো কোশ্চেন, 60 কোশ্চেন বলেছি, বাট আমরা প্রায় অ্যারাউন্ড 200-এর উপরে কোশ্চেন আলোচনা করেছি আজকের ক্লাসে, যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এটা তোমার জন্য খুবই কাজে দিবে। সো উত্তর কি হবে? সেলুলার ফোন। উত্তর হবে সেলুলার ফোন। ভেরি গুড। জেন্ডার বলতে বোঝায় নারী পুরুষের পার্থক্য, জৈবিক, সামাজিক, লৈঙ্গিক, মানসিক। কোনটা হবে? দেখি পারো কিনা। এটা কোনটা হবে? দেখি পারো কিনা। দেখি পারো কিনা, দেখি সবাই উত্তর দাও দেখি। থ্যাংক ইউ উর্মি। উর্মি বলছে রিয়েক্ট দেয়া দান। থ্যাংক ইউ উর্মি। তোমাকে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও, ক্লাসটা কমেন্ট করে জানিয়ে দাও, কমেন্ট করে জানিয়ে দাও দেখি পারো কিনা তোমরা। দেখি সবাই চেষ্টা করছো। ভেরি গুড, ভেরি গুড। ওকে, এটার উত্তর হবে লৈঙ্গিক, সি। আচ্ছা, E8 অন্তর্ভুক্ত 8টি দেশের একটি সাধারণ বৈশিষ্ট্য কি? এরা এশীয় দেশ, এরা ইউরোপীয় দেশ, এরা পরিবেশ দূষণকারী দেশ, এরা উন্নয়নশীল দেশ। দেখি উত্তর দাও পারো কিনা। E8 অন্তর্ভুক্ত 8টি দেশের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো এরা এশীয় দেশ, ইউরোপীয় দেশ, পরিবেশ দূষণকারী দেশ, উন্নয়নশীল দেশ।
দেখি পারো কিনা। দেখি পারো কিনা। দেখি পারো কিনা। দেখি সবাই। আমরা শিহাবকে ক্লাস করতে দেখছি, মাহবুব উত্তর দিচ্ছে, জেসিন উত্তর দিচ্ছে, নাসরিন উত্তর দিচ্ছে। ভেরি গুড। লিখন বলে দিচ্ছে আই ডোন্ট নো, আমি জানি না। লিখনের জন্য আমরা হেল্প করব, লিখনের জন্য আমরা সবাই। আয়েশা 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 বলছে, ইয়াসমিন বলছে, খাদিজা বলছে, ভেরি গুড। তারপরে তসনিম বলছে। দেখি দেখি সবাই কমেন্ট করি, দেখি উত্তর কোনটা হবে। উত্তর হবে পরিবেশ দূষণকারী 8টি দেশ। এটা ইয়ের পরিবেশ নিয়ে প্রশ্ন আসে, পরিবেশ নিয়ে প্রচুর প্রশ্ন আসে। এরপর আমরা দেখি মুদ্রাস্ফীতির একটি বড় কারণ কি, বলো। মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি যখন মুদ্রার মান বেড়ে যায়। মুদ্রাস্ফীতি কি, মুদ্রা সংকোচন কি, অর্থনীতিতে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো জানার চেষ্টা করবা। উৎপাদন, আমদানি, রপ্তানি, মুদ্রার যোগান বৃদ্ধি। দেখি কোনটা হবে উত্তর, দেখি পারো কিনা। ওকে, উত্তর হবে মুদ্রার যোগান বৃদ্ধি। আচ্ছা, 2019 সালের বিশ্বকাপ ক্রিকেটে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কে? রোহিত শর্মা, সাকিব আল হাসান, বেন স্টোকস, কেন উইলিয়ামসন। দেখি পারো কিনা। 2019 সালের বিশ্বকাপ ক্রিকেটে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কে? দেখি পারো কিনা। দেখি, এটা তো ধুমায় উত্তর দিচ্ছে দেখি অনেকে। ভেরি গুড। দেখি পারো কিনা, সবাই উত্তর দাও, সবাই চেষ্টা করো, দেখি কি হবে উত্তর। দেখি সবাই উত্তর দাও। 2019 সালের বিশ্বকাপ ক্রিকেটে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কে? রোহিত শর্মা, সাকিব আল হাসান, বেন স্টোকস, কেন উইলিয়ামসন। দেখি সবাই পারে কিনা। উর্মি লেখছে খেলা দেখি না তাই জানি না। খেলা না দেখলে হবে না উর্মি, প্রত্যেকটা খেলা থেকে প্রশ্ন আসে। পরীক্ষায় ভালো করতে গেলে সাধারণ জ্ঞানে খেলাধুলা লাগবে। ক্রিকেট, ফুটবল, টেনিস, দাবা, অলিম্পিক হয়েছে এবার। সো এগুলো জানতে হবে, এগুলো নিয়ে প্রশ্ন জানতে হবে, এগুলো নিয়ে পড়তে হবে, না হলে হবে না। কারণ খেলাধুলা নিয়ে রেগুলার প্রশ্ন আসে, রেগুলার খেলাধুলা নিয়ে প্রশ্ন আসে। ক্লিয়ার? রেগুলার খেলাধুলা নিয়ে প্রশ্ন আসে। সো উত্তর হবে কেন উইলিয়ামসন। এরপরে দেখি, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। যে আন্দোলনের স্লোগান। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলন, গণনাট্য আন্দোলন। কোনটা হবে? কোনটা হবে? ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলন, গণনাট্য আন্দোলন। কোনটা হবে? গণনাট্য আন্দোলন। কোনটা হবে? কোনটা হবে দেখি, কোনটা হবে? 51 কোনটা হবে দেখি, চেষ্টা করো, পারো কিনা। 51 কোনটা হবে? ও অলরেডি আফসিন উত্তর দিয়েছে, সাদিকা উত্তর দিয়েছে, রোকেয়া উত্তর দিয়েছে, ফাবিহা উত্তর দিয়েছে, রিয়াদ উত্তর দিয়েছে। জেসিন বলছে স্যার আমার কমেন্ট পড়েন না কেন? পড়ে দিলাম জেসিন, তোমার কমেন্ট পড়ে দিলাম। সরি। দেখি দেখি কি অবস্থা সবার। ভেরি গুড, তোমরা খুব ভালো পার্টিসিপেট করছো, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। আজকের ক্লাসে তোমাদের পার্টিসিপেশন ভেরি গুড। পারো না পারো, উত্তর ভুল হবে, এটাতে কখনো ডিজার্টেড হবে না। এই চেষ্টা থেকেই তুমি কিন্তু সামনে এগিয়ে যাবা। এবং যত এক্সাম দিবা, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, ইউনিভার্সিটি অ্যাডমিশন, একটা সময় তোমরা বিসিএস দিবা, একটা সময় তোমরা ব্যাংকের পরীক্ষা দিবা, যত কম্পিটিটিভ এক্সাম দিবা সবখানে সবসময় মডেল টেস্ট দিবা, এবং এই মডেল টেস্ট তোমার খুব উপকারী। ক্লিয়ার? শেখ বলছে যে ভাইয়া আমি খেলা সম্পর্কে অজ্ঞ, একটা এখন থেকে খেলা সম্পর্কে জানতে হবে। ও আলোর পথে যাই, কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? তোমাদের কি খবর?
আচ্ছা, তোমরা কে কোন জেলা থেকে ক্লাস করছো দেখি একটু বলো তো। কে কোন জেলা থেকে ক্লাস করছো? তোমরা কে কোন জেলা থেকে আমাদের ক্লাসে সংযুক্ত আছো দেখি একটু বলো তো। কে কোন জেলা থেকে আমাদের ক্লাস করছো দেখি একটু বলো তো। ও, রায়সা কুমিল্লা থেকে, আমাদের জাবের গাজীপুর থেকে করছে, নাসরিন গাইবান্ধা থেকে, তাসলিম গোপালগঞ্জ থেকে, আচ্ছা ফয়সালও গোপালগঞ্জ থেকে, মেহেদি ভালো আছি, তুমি কেমন আছো মেহেদি? কিশোরগঞ্জ থেকে। ও, নাজমিন বলছে আমার কমেন্ট পড়েন না, পড়ছি। কক্সবাজার থেকে মেহেদি ক্লাস করছে। কক্সবাজারে তো এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, ঢাকাতেও প্রচুর বৃষ্টি পাচ্ছে। আফিয়া ভোলা থেকে ক্লাস করছে, ভেরি গুড। অনেক অনেক জায়গা থেকে ক্লাস করছো, ফ্যান্টাস্টিক। সারা বাংলাদেশ থেকে ক্লাস করছো। আমাদের মোটোই এটা যে আমাদের ক্লাস করে তুমি বাসায় বসে ক্লাস করে আমাদের ক্লাস দেখে তুমি তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এবং তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবা, তোমার যাতে টাইমটা সেভ হয়, এটাই আমাদের টার্গেট। ওকে, উত্তর হবে বুদ্ধির মুক্তি আন্দোলন। এরপরটা, কিবোর্ডে ফাংশনাল কি এর সংখ্যা হলো 12টি। এরপরে দেখি, ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কোন বিশ্ববিদ্যালয়ে? দেখি, ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কোন বিশ্ববিদ্যালয়ে? দেখি পারো কিনা, দেখি পারো কিনা। তাসমিয়া বলছে স্যার আর উত্তর দিব না। তুমি উত্তর না দিলে তোমারই ভুল হবে, আমাদের কিচ্ছু হবে না। দেখি, উত্তর দিতে হবে, চেষ্টা করতে হবে, কারণ এই চেষ্টাটাই তোমাকে আগায় দিবে। ও, সুমন বলছে আমি বগুড়া থেকে, ভেরি গুড। নূপুর নোয়াখালী থেকে ক্লাস করছে। ওকে, সারা বাংলাদেশের স্টুডেন্ট দেখি আমার এখানে আজকে আছে। সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুত হতে চায়, ভালো কিছু করতে চায়, দ্যাট ইজ ভেরি গুড। ড্রিম থাকা ভালো, ড্রিম থাকা ভালো, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, তোমার চেষ্টা তোমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেখি চেষ্টা করো। ভেরি গুড, ভেরি গুড। কেয়া উত্তর দিচ্ছে, কেয়া উত্তর দিয়েছে, আয়েশা দিয়েছে। দেখি সবাই চেষ্টা করো, আর একটু ওয়েট করছি আমি, দেখি আরো ভালো কিছু উত্তর চাই। সবাই অ্যান্সার দাও, যা হোক, ভুল হলে কোনো অসুবিধা নাই। ও, জিসান, আমার নাম জিসান, ভেরি গুড জিসান। তাসমিয়া বলছে পারি না কিছু, পারবা পারবা, ইনশাল্লাহ পারবা। সোহাগ বলছে স্যার আমার কমেন্ট আসতেছে না। আসতেছে তো সোহাগ তোমার কমেন্ট। ও, রাইসা খুব সুন্দর করে বলছে স্যার আমি সি ইউনিটের হয়ে বি ইউনিটের ক্লাস করতে আসছি। ওয়েলকাম, তোমাকে বি ইউনিটের ক্লাসে স্বাগতম। তার মানে তুমি ক্লাসটা এনজয় করছো, ভেরি গুড। ওকে, উত্তর হলো অক্সফোর্ড। এরপর এটা দেখি, ঐতিহাসিক স্থান কারবালা কোথায় অবস্থিত? এটা জানা উচিত। কারবালা কোথায়? কাতার, ইরান, কুয়েত, ইরাক। কাতার, ইরান, কুয়েত, ইরাক। বলো তো কোনটা হবে, কোনটা হবে দেখি। ঐতিহাসিক স্থান কারবালা কোথায় অবস্থিত? ঐতিহাসিক স্থান কারবালা কোথায় অবস্থিত? হ্যাঁ তাবাসসুম, তোমার কমেন্ট দেখেছি আমি, আনসার। নৌসিন কমেন্ট করছে, দেখি রাবেয়া কমেন্ট করছে, দেখি ভেরি গুড। ঐতিহাসিক স্থান কারবালা কোথায় অবস্থিত? এটা পারা উচিত। কমেন্ট করো, সবাই কমেন্ট করো, দেখি কোথায় অবস্থিত। 54, অনেকে কমেন্ট করছে, অনেকে কমেন্ট করেছে, অনেকে কমেন্ট করেছে। আমরা আর 6টা প্রশ্ন দেখবো, সো চাই সবাই কমেন্ট করতে, সবার কমেন্ট চাই আমি, সবার কমেন্ট চাই। আর 6টা প্রশ্ন আমরা দেখবো, সো আমি সবার কমেন্ট চাই। সো উত্তর হবে ইরাক। ইরাক, মেসোপটেমিয় সভ্যতা কোথায় গড়ে উঠেছে? ইরাকে, বলছিলাম না। ও, এইচএসসি 2026 আপনার ক্লাসে আসছি। থ্যাংক ইউ উর্মি। আমরা এটাই চাচ্ছি যে তুমি আগে থেকেই জানো যে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে কোন জিনিসটা লাগবে, যাতে এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হয় এই ক্লাসটা। এটাই আজকে আমাদের টার্গেট, যে আমাদের একটা স্টুডেন্ট আগে থেকে জানবে, আমরা যাতে তার ক্যারিয়ারে কিছুটা ভূমিকা রাখতে পারি, বুঝছো? ওকে প্রিয় শিক্ষার্থীরা, আর 6টা প্রশ্ন বলেছিলাম, বাট এখানে আমাদের মোটামুটি শেষ, আর নাই আজকে। আমি একটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য যে বিষয়টা তোমাদের জন্য দরকার, সেটা হলো তোমাদেরকে আসলে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে হবে, এবং এই স্বপ্ন দেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি যত স্বপ্ন দেখবা, যত চেষ্টা করবা, তত তুমি ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে। এবং আমরা যে টপিকগুলো তোমাদেরকে দেখিয়েছি, সেই টপিকগুলো থেকে তোমরা সবসময় চেষ্টা করবা যাতে সেই টপিকগুলো থেকে তোমাদের কি আসে, প্রশ্ন তোমরা যাতে পারো। এবং মনে রাখবা, তোমার চেষ্টাটা কিন্তু তোমাকে সবসময় আগায় দিবে। একটা জিনিস মনে রাখবা, যে তানজানিয়ার প্রেসিডেন্ট, তিনি একটা বিখ্যাত ব্যক্তি ছিলেন, জুলিয়াস নায়ারে। তানজানিয়ার একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন জুলিয়াস নায়ারে। তিনি একটা বিখ্যাত উক্তি করেছিলেন যে লক্ষ্যটাকে দেখো অনেক দূরে, লক্ষ্যের পথে হাঁটতে থাকো,
হাঁটতে হাঁটতে একটা সময় দেখবে তুমি লক্ষ্যে পৌঁছে গেছো। এইবার তুমি পিছন ফিরে দেখো কত পথ তুমি অতিক্রম করেছো, কত কষ্ট তুমি করেছো। এটা কে বলেছে? তানজানিয়ার জুলিয়াস নায়ারে বলছে। সো তুমি যদি তোমার ড্রিম দেখো, তুমি যদি তোমার চেষ্টা করো, তুমি যদি তোমার স্বপ্নের পথে হাঁটো, তুমি অবশ্যই অবশ্যই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এবং মনে রাখবা, সাধারণ জ্ঞানের অনেক বড় একটা সিলেবাস, এই বিশাল সিলেবাসের কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেটা যদি তুমি জানো, বোঝো, তুমি পারবা। স্বপ্ন দেখবা, মানুষ দুর্বল হয়, মানুষ অনেক কিছু পারে না, অনেক কিছু পারবে না, বাট মানুষ যদি ফোকাস করে, তার ড্রিমে যদি সে লেগে থাকে, তাহলে অবশ্যই সে পারবে। এবং আমি অনেক জীবনে 18 বছরে আমি অনেক দেখেছি, অনেক স্টুডেন্ট অনেক খারাপ জায়গা থেকে এসে, অনেক কষ্ট করে এসে সে কিন্তু একটা ভালো জায়গায় চলে গেছে। এবং আমি বিশ্বাস করি তোমরাও অনেক ভালো জায়গায় যাবা, এবং তোমাদের জন্য আমি দোয়া করি। 10 মিনিট স্কুলের সাথে থাকো, আমাদের সাথে থাকো। সে পর্যন্ত সবার থেকে বিদায় নিচ্ছি। আমি অব্র। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।